তো সবাইকে হচ্ছে প্রথমে অনেক সরি। হ্যাঁ, আমি হচ্ছে একটু সমস্যা হয়ে গেছিল, আমার এক ফ্রেন্ডের বাবা একটু অ্যাক্সিডেন্ট করেছিল, সেই জন্য হচ্ছে একটু দেরি হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত। দেরি করব না, একদম ক্লাস শুরু করে দিচ্ছি। সো হচ্ছে আমরা ফার্স্ট ইনভার্ন কেমিস্ট্রি আর কোয়ালিটি কেমিস্ট্রি, দুটো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছি। আহ দেখেন, তো প্রথম যে পোর্শনটুকু আছে একটু মনোযোগ দেন। দেখেন, এই পোর্শনটুকুতে আমাকে কি কাজ করতে হচ্ছে? এখানটার মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন রকমের অ্যাটমিক মাস নিয়ে পড়াশোনা করতেছি। তো দেখেন, এই যে 1 আছে, তারপর হচ্ছে 12 আছে কার্বনের, এগুলা নিয়ে জাস্ট সবাই একটু ছোট্ট করে আমাকে একটু চ্যাট বক্সে বললেন তো, যে হচ্ছে একটু ছোট করে আমাকে বলবেন তো, যদি আমি সোডিয়াম কার্বনেটটা ইউজ করি, তাহলে এই সোডিয়াম কার্বনেটটার জন্য আমার জাস্ট মলিকুলার মাস কত আসতে পারে? সবাই একটু ছোট্ট করে ভাগে বলেন তো, কত আসতে পারে? 106। গুড, 106 আসবে, তাই না? এক্স্যাক্টলি, দুইটা সোডিয়াম কার্বন আর সাথে সাথে কি, দুইটা অক্সিজেন, ঠিক আছে? ওকে, এবার একটু তাহলে খেয়াল করেন এই পোর্শনটুকুর মধ্যে যখন কাজ করতেছি, এবার এখানটার মধ্যে আমাদের মেইনলি এগুলো থেকে কি লাগতেছে? এগুলো থেকে মেইনলি লাগতেছে হচ্ছে মোল নাম্বার। ওকে, সো এখন এই যে মোল নাম্বার জিনিসটা আছে এখানে দেখেন, যখনই কোয়েশ্চেনে অ্যাটম বা মলিকিউল নিয়ে কাজ হচ্ছে, অ্যাটম বা মলিকিউল, তখন এখানে নিচ্ছি এন বাই এন এ। যখন হচ্ছে ডাব্লিউ বাই এম, তখন আমরা মাস নিয়ে কাজ করতেছি। ওকে, আর এখানে কি, যখন কোয়েশ্চেনের মধ্যে এসটিপি দেয়া আছে, তখন আমরা কি V/22.4 লিটার নিয়ে কাজ করতেছি। তো এই হচ্ছে আর কি অবস্থা, ঠিক আছে? তো এখন আমরা দেখেন এই প্রত্যেকটা পোর্শনের মধ্যে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখবেন, যে আমাদের কোয়েশ্চেনের যে সিচুয়েশন দেওয়া আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখানে কি আছে, V/S, এখানে মানে কি বলেন তো? এই যে আমরা ছোটবেলায় যে পড়ে আসছিলাম যে কনসেন্ট্রেশন এন্ড ভলিউম, এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা কি পাবো জানি বলেন তো? তাহলে কিন্তু আমরা সেম জিনিসটাই পাচ্ছি, রাইট? আবার দেখেন তো ভাইয়া, এখানে PV/RT নিয়ে কাজ হচ্ছে। এবার আপনি একটু বলেন তো, PV/RT আমার কোন টাইপের গ্যাস নিয়ে কাজ করে? রিয়েল গ্যাস নাকি আইডিয়াল গ্যাস? ভাইকে বলেন তো চ্যাট বক্সে, কোন টাইপের গ্যাস নিয়ে উনি কাজ করে? এই তো আইডিয়াল গ্যাস, তাই না? আইডিয়াল গ্যাস। আচ্ছা, এইটা তো নিয়ে আমরা কাজ কারবার করলাম, এবার আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো। ওকে, তো সবাই একটু খেয়াল করেন এখানটার মধ্যে। দেখেন, এখন কি হয়েছে, এবার দেখেন, এবার যখন আমরা কাজ করতেছি, এবার এ মলিকিউল অফ, দেখেন মাস অফ এ মলিকিউল অফ ওয়াটার, তাহলে বলেন ভাই মাস থাকলে যেন আমরা এন ইকুয়াস টু কি বসাই? এন ইকুয়াস টু বসাই ডাব্লিউ বাই এম। আবার মলিকিউল যখন থাকে তখন জানি কি বসাই বলেন তো? এন বাই এন এ, তাই না? তাহলে বলেন তো আপনারাই, যে এখান থেকে সবকিছু বসাই দিলে আমরা ডাব্লিউ এর মানটা বের করতে পারবো কি পারবো না? আপনারা একটু বলেন তো, এন বাই এন এ ইন্টু এম। তাহলে আপনারা একটু বলেন, এ মলিকিউল আছে, তাহলে এন এর মান কত? বড় হাতের এন এর মান হচ্ছে 1, তাহলে এই বসাইলাম 1। এখানে কি হবে? 6.02 × 10⁻23 ইন্টু এখানে আমার মলিকুলার মাস আছে, এটা জানি কত বলেন তো? 18। এটা আমরা জানি কত বলেন তো? 18। সবাই বলেন তো এই পর্যন্ত ভাইয়ের কথা বুঝতেছি কিনা? বুঝলে একটু সুন্দর করে চ্যাট বক্সে ভাই বলে ফেলেন। তাহলে পরেরটা কত হবে একটু ভাইকে বলেন তো? এই যে পরেরটা আছে, ভলিউম অফ 6 গ্রাম ওয়াটার এট এসটিপি, এটা নিয়ে কাজ করব, তাই না? তাহলে বলেন তো, এই যে 6 গ্রাম দেয়া আছে, 6 গ্রাম মানে কি আবারও কি ডাব্লিউ বাই এম। আবার যেহেতু এবার এসটিপি তে ভলিউম বলছে, যেহেতু এসটিপি তে ভলিউম বলছে, তাহলে আমাকে বলেন তো এখানে কি বসবে? এন ইকুয়ালস টু V/22.4 বলছিলাম না? বলেন তো। এক্স্যাক্টলি, তাহলে এখানে বসবে V/22.4। তাহলে এবার সবাই একটু বলেন তো ভাই, এখানে এম ডাব্লিউ এর মান যদি 6 হয়, আর এখানের মধ্যে ওয়াটার যেহেতু বলছে 18 হচ্ছে, তাহলে V/22.4। তাহলে সবাই একটু ছোট্ট করে আমাকে চ্যাট বক্সে ভি এর মানটা বলেন তো। আর একটু বলবেন অ্যান্সারটা কোন ইউনিটে আসতেছে। সবাই একটু আমাকে বলেন অ্যান্সারটা কোন ইউনিটে আসতেছে। অ্যান্সারটা কিন্তু লিটার ইউনিটে আসতেছে। এই তো গুড, চমৎকার, ঠিক আছে, চমৎকার। তো এবার একটু খেয়াল করেন ভাইয়া, যখন আমরা কাজ করতেছি খুব ক্লিয়ারলি বুঝবেন এখানটার মধ্যে কি হইতেছে। এখানটার মধ্যে এবার যখন আমি যাব, তখন এখানে দেখেন, এবার আমরা পড়বো হচ্ছে মোলারিটি নিয়ে, ঠিক আছে, কনসেন্ট্রেশন। তাহলে সবাই একটু আমাকে বলেন তো ভাইয়া, আপনারা একটু অ্যান্সার দিবেন আমাকে, যে মোলারিটি যেটা জিনিসটা আছে, এম, এটাকে যদি আমরা সংক্ষেপে জানি কি বলে আসি বলেন তো? মোল পার লিটার, তাই না? কি বলি সবাই একটু আমাকে বলেন তো? মোল পার লিটার বলি, রাইট? এখন দেখেন, এই যে মোল পার লিটার নিয়ে কাজ করতেছি, এটার মিনিং জানি কি বলেন তো? 1 লিটার সলিউশনের মধ্যে কি আছে? আমার যত মোল সলিউট আছে, ঠিক বলছি কিনা বলেন তো? ঠিক। আচ্ছা, গুড।
তাহলে এবার আপনার একটু আমাকে জাস্ট ছোট্ট করে অ্যান্সার দেন তো ভাইয়া। এখানে যখন কাজ করতেছি, তাহলে এবার যখন কাজ করব পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি, দেখেন ওই উপরেরটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি এটা মানে কি বলেন তো, যে উপরে হচ্ছে আমার সলিউট আর নিচে হচ্ছে আমার সলিউশন, নিচে হচ্ছে আমার সলিউশন। তাহলে বলেন তো পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি এটার মিনিং কি দাঁড়াচ্ছে? এটা মিনিং দাঁড়াচ্ছে যেহেতু পার্সেন্টেজ, তাহলে এবার কি নিতে হবে বলেন তো? এই দেখেন এটা আছে ডাব্লিউ তে, এটা আছে ভি তে, তাহলে ডাব্লিউ কিসে থাকে বলেন তো? গ্রামে। আর ভি কিসে থাকে? এমএল এ। তার মিনিং হচ্ছে এই পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি যদি থাকে, তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে একটা 100 ml সলিউশনের মধ্যে আমার কি আছে? আমার এক্স গ্রাম সলিউট আছে। কি আছে বলেন তো? এক্স গ্রাম সলিউট আছে। তাহলে এবার আপনারা আমাকে একটু বলেন তো এখানটার মধ্যে কত এমএল এর জন্য কাজ করতে হবে? 1000 ml এর জন্য কাজ করতে হবে। তাহলে 1000 ml সলিউশনের জন্য কি হচ্ছে বলেন তো? এক্স ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে 100। তাহলে বলেন কাটাকাটি করলে আমার কি অ্যান্সার আসে? 10x আসে না? কেন গ্রামে নিলাম বলেন তো? কজ আমি চাচ্ছি এখান থেকে মোলারিটিতে কনভার্ট করতে। আর একটু আগে বলে আসছি মোলারিটি মানে কি ছিল? মোল পার লিটার। তাহলে এবার বলেন 1000 ml যে কথা, 1 ml কি সেম কথা নাকি ভিন্ন কথা? আপনারাই বলেন, রাইট? তাহলে এবার একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, এখানে যদি 10x/m থাকে, যদি এখানে 10x/m থাকে, তাহলে এবার আমাকে বলেন এই গ্রামকে মোলে নিতে হইলে কি দিয়ে জানি ভাগ করতে হয়, কি দিয়ে ডিভাইড করতে হয়? একটু ভাগে বলেন তো, কি দিয়ে ডিভাইড করতে হয় বলেন তো আমাকে? মলিকুলার মাস দিয়ে। গুড। তাহলে এই 10x কে যখনই আপনি মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে দিবেন, তাহলে অ্যান্সার আসবে কি? অ্যান্সার আসবে মোলারিটিতে। সো এটা হচ্ছে আপনাদের পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি এর সাথে এটা সম্পর্ক। ওকে, আবার খেয়াল করেন এখানে পিপিএম, পিপিবি, পিপিটি আছে। এবার দেখেন ভাইয়া, তার একটু বুঝবেন আমার কথা, এক্সটা কি? এক্সটা পার্সেন্টেজের, পার্সেন্টেজের অ্যামাউন্টটা, হ্যাঁ। আর এমটা কি? মলিকুলার মাস। এই যে লিখতে বললাম আমি কিন্তু লিখে দিছি, হ্যাঁ, মলিকুলার মাস। ওকে, আচ্ছা। এবার আসি পিপিএম, পিপিবি, পিপিটি তে। এবার দেখেন ভাই, পিপিএম মানে জানি কি? পার্টস পার মিলিয়ন। আর পার্টস পার মিলিয়নের ফুল মিন কি ছিল বলেন তো? মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিন্স 1 লিটার একটা সলিউশনের মধ্যে আমার কি হচ্ছে? যত মোল হচ্ছে সলিউট থাকতেছে, ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি যত, সরি মোল কেন লিখছি, মিলিগ্রাম হবে, রাইট? কি হবে? মিলিগ্রাম। একটু দাঁড়াও, ঠিক করে দিচ্ছি তোমাদের, একটু ওয়েট করো। হ্যাঁ, এইখানে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে মিলিগ্রাম। ওকে, আচ্ছা। তাহলে এবার দেখেন তো ভাইয়া, এবার তার একটু আমাকে অ্যান্সার দেন তো। ধরেন কেউ আপনাকে বলল যে আপনি কি করতে চান এবার? এবার হইতেছে আপনি মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটার বা পিপিএম এ আসেন। তাহলে এবার আপনারা একটু আমাকে বলেন তো, ফার্স্টে মোল যেটা আছে, এই মোলটা জিনিসটাকে যদি আমি মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিসে অ্যান্সার পাওয়া যাবে বলেন তো? গ্রাম পার লিটারে পাওয়া যাবে, রাইট? যদি আমি কি করি, মোল পার লিটারকে গুণ করি, গুণ করতেছি, মাল্টিপ্লাই করতেছি মলিকুলার মাস দিয়ে, তাহলে পাবো গ্রাম পার লিটার। আর এই গ্রাম পার লিটারকে যদি 10³ দ্বারা আবার গুণ করি, তাহলে কি পাবো? মিলিগ্রাম। ঠিক বলছি কিনা বলেন তো? বলেন তো কি হয়েছে? মোল পার লিটারকে মলিকুলার মাস দিয়ে গুণ করলে কি পাবো? গ্রাম পার লিটার। আর গ্রাম পার লিটারকে 10³ করলে কি পাবো? মিলিগ্রাম পাবো, রাইট? তাহলে বলো ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যদি, যদি তোমার কনসেন্ট্রেশনটা এস, তুমি যদি মোলারিটি জিনিসটাকে এস দিয়ে প্রকাশ করো, তাহলে এটাকে ফার্স্টে মলিকুলার মাস দিয়ে গুণ দিবা, তারপর 10³ দিয়ে গুণ দিবা, তাহলেই তো অ্যান্সার পিপিএম এ চলে আসে। বলো ঠিক বলছি কিনা? ঠিক বলছি না? 10³ ইন্টু এসএম, রাইট? এবার তোমরা একটু বলো দেখি ভাই, তাহলে যদি তুমি পিপিএম মানে এক, ঠান্ডা মাথায় বলো তো, এইটা পিপিএম মানে কি? মিলিয়ন। তাহলে এরকম মিলিয়নকে তুমি যদি 10³ করো, তাহলে কি পাবা? একটু চ্যাট বক্সে বলো দেখি, মিলিয়নকে 10³ করলে কি পাবা? বিলিয়ন পাবা, বিলিয়ন। আর আবারও দেখো তো ভাই, এরকম বিলিয়ন যেটা আছে, এই বিলিয়নকে 10³ করলে কি পাবা বলো তো? ট্রিলিয়ন। ঠিক বলছি কিনা? মিলিয়নকে 10³ করলে পাবো বিলিয়ন, বিলিয়নকে 10³ করলে কি পাবো? ট্রিলিয়ন। বলো তো সবাই বুঝছি কিনা? বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। দেখেন, তাহলে দুইটা কথা, একটা হচ্ছে এখানে কি ছিল? এস এর মান ছিল, এখানে পিপিএম ছিল। এস ইকুয়ালস টু কি? 10x/m, যেটা পার্সেন্টেজ। আর পিপিএম ইকুয়ালস টু কি? 10x, 10³ ইন্টু এসএম। বলেন সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে, তাহলে চলেন একটু সামনের দিকে যাই। পরের পেজের মধ্যে এখানে সবকিছু করে দেওয়া আছে, জাস্ট ঠান্ডা মাথায় দেখবেন।
এখানে কিছুই করা হয়নি, জাস্ট সিম্পলি মোলারিটি যে কথাটা আছে যে আমার সলিউশনের মধ্যে এই জিনিসটা আছে এটা নিয়ে কথা বলা হয়েছে। দেখেন তো এবার কোশ্চেনের মধ্যে যদি আমি আপনাকে গ্রাম বলে দেই তাহলে এখান থেকে অ্যান্সার বের করা যাবে কি যাবে না বলেন তো? যাবে কিন্তু, তাই না? সো এবার সবাই আমাকে বলেন তো মোলারিটি জিনিসটা নিয়ে আর কারো কি কোনো কনফিউশন আছে? তাহলে মোলারিটি থেকে আপনি কি কি বের করতে পারলেন বলেন তো? এখানে S ইকুয়ালস টু আগের পেজে বের করলাম 10x/m, আর আবার কি বের করা শিখলাম? ppm ইকুয়ালস টু কি 10 কিউব ইনটু sm। তাহলে এখান থেকে আমাকে একটু অ্যান্সার দেন তো, কেউ যদি আপনাকে বলে x% w/v থেকে ডিরেক্টলি ppm বের করো, ডিরেক্টলি ppm বের করো, তাহলে এবার আপনারা একটু আমাকে অ্যান্সার দেন দেখি। এখানটার মধ্যে এই যে 10 কিউব sm ছিল, এই s এর জায়গায় উপরের মান বসাই দিলে কাজ শেষ কিনা? আপনারা বলেন। এই এস এর জায়গায় উপরের মানটুক বসাই দিলে কাজ শেষ না? তাহলে কি আসে দেখেন তো, ppm ইজ ইকুয়ালস টু 10 কিউব ইনটু কি আসে 10x/m ইনটু হচ্ছে m। তাহলে m আর m কারারে চলে যায়, অ্যান্সার কিসে আসে 10⁴x, রাইট? তাহলে এবার একটু ছোট্ট করে আপনি একটা অ্যান্সার দেন দেখি, আমি একটু কোশ্চেন করব আপনি একটু ছোট্ট করে অ্যান্সার দিবেন, ওকে? তাহলে বলেন, যদি আমি আপনাকে বলতাম যে 5% w/v অফ সোডিয়াম কার্বনেট আছে, তাহলে বলেন এটার জন্য ডিরেক্টলি ppm অ্যান্সার বলেন দেখি, ppm অ্যান্সার বলেন কত আসবে? বলেন সবাই একটু চ্যাট বক্সে বলেন ppm অ্যান্সার কত আসবে? যে পার্সেন্টেজ দেওয়া আছে ওটাই তো এক্স এর অ্যামাউন্ট, তাই না? ওটা কিসের অ্যামাউন্ট? এক্স এর অ্যামাউন্ট। তাহলে বলেন অ্যান্সার কি আসবে 10⁴ ইনটু 5, সো এটাই হয়ে যাবে ppm। বলেন সবাই বুঝতে পারছেন কিনা? ওকে, চলেন তাহলে আমরা সামনের দিকে যাব। এবার দেখেন সবকিছু মোটামুটি বলা আছে, তাহলে এটা আমরা মোটামুটি পারি। হ্যাঁ, তো বুঝায় বলি, মোলার মানে জানি কি? মোলার মানে হচ্ছে 1m। সেমি মোলার মানে জানি কি ছিল বলেন তো? 0.5m। ডেসিমোলার মানে কি ছিল? 0.1m। সেন্টিমোলার মানে কি? 0.01m, রাইট? তো এই জিনিসগুলো একটু জাস্ট ঠান্ডা মাথায় মাথায় রাখবেন একটু, কজ এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ বা এমসিকিউ এর জন্য প্রচুর পরিমাণ লাগে। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু বলেন তো এই পর্যন্ত সবকিছু বুঝছি কিনা? বুঝছি। এবার তাহলে একটু খেয়াল করেন সামনের দিকে যদি একটু যাই। হ্যাঁ, ডিরেক্ট ইউজ করতে পারবো, সমস্যা নাই। শুধুমাত্র একটু ভাগ ভাগ করে দেখালে ভালো রুদ্র, বা যদি বেশি প্রবলেম হয় তাহলে একদম ডিরেক্টলি লিখলেও কিছু মার্ক, মানে হয় কি বোর্ডের সমস্যা কি একটু বুঝায় বলি, যে বোর্ড পরীক্ষার মধ্যে স্যাররা ছোট করে লিখলে একটু মার্ক কাটে। সো স্টেপ বাই স্টেপ করার টাইম থাকলে একটু স্টেপ দেখানো ভালো, আর কিছু না। ঠিক আছে, এই যে আমি তোমাকে যেমন এখানে দেখাইলাম, দেখো কোশ্চেনটা যখন করছো একটা অ্যান্সার দেই, এই যে এখানে কিন্তু দেখাইছি আমি মোল পার লিটার থেকে গ্রাম, গ্রাম থেকে মিলিগ্রাম। তো স্যাররা চায় যে তুমি ফুল দেখাবা। এই যে ডাইরেক্ট 10 কিউব এসএম দেখালে কি ওরা বুঝলো কোন স্টেপের পর কোন স্টেপ গেছে? বুঝলো না কিন্তু। তো দেখা যায় কি বোর্ডের স্যাররা এটা প্রেফার করে যে তুমি মোল থেকে গ্রামে বের করে একবার দেখাবা, আবার গ্রাম থেকে তুমি 10 কিউব করে আরেকবার দেখাবা। সো যেহেতু চায়, জনগণ চাইলে কি করবা আর বলো, তো দেখাইলে ভালো, এক লাইনের জন্য এক মার্ক কম পাওয়ার কি দরকার, তাই না? আচ্ছা, চলো চলো সামনের দিকে কাজ করি। এবার এখানে যখন কাজ করতেছি, তাহলে দেখো 5.58 গ্রাম NaCl আছে, তাহলে এটা কেন 200 সিসি? শোনো, 200 সিসি মানে কি? 200 সেন্টিমিটার কিউব। এটা মানে জানি কি বলতো? 200 ml, রাইট? তাহলে এখানটার মধ্যে মোলার কনসেন্ট্রেশন বের করতে বলছে। তাহলে এবার দেখো একটু আগে বলে আসছিলাম সেটা কি ছিল? W/V ইজ ইকুয়ালস টু কি আমার S ইনটু M, তাই না? একটু আগে বলে আসছিলাম S ইনটু V। এখানে বলেন এখানে কি বলছিলাম, যে এখানে অবশ্যই ml কে কিসে নিতে হবে? লিটার নিতে হবে, যদি তুমি এইভাবে বসাইতে চাও তাহলে। কেউ যদি ছোটবেলার সূত্র বসাইতে চাও তাও কিন্তু চলবে, যে আচ্ছা না আমরা হচ্ছে ডিরেক্টলি ছোটবেলার সূত্র বসাইতে চাই, তাও কিন্তু হবে, কোনো প্যারা কিন্তু নাই কারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, এখান থেকে যখন তুমি কাজ করতেছো তাহলে এবার এস এর মানটা কত হবে? এস এর মান হবে W/M ইনটু V। তাহলে দেখো ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান দেওয়া আছে হচ্ছে 5.85 গ্রাম। তারপর নিচের মধ্যে মলিকুলার মাস কার বসবে বলেন তো? মলিকুলার মাস বসবে NaCl এর। দ্যাট মিন্স কত আসবে? 58.5। সো এখানে বসালাম 58.5 ইনটু কি নিব বলেন তো? 200 ইনটু 200 ইনটু 10⁻³ তাহলে সবাই একটু আমাকে অ্যান্সারটা বলেন তো, এর অ্যান্সার কত আসবে? সবাই একটু চ্যাট বক্সে বলেন, সবাই একটু চ্যাট বক্সে বলেন যে এটার অ্যান্সার কত আসবে। একটু চ্যাট বক্সে ভাইকে বলেন যে এটার অ্যান্সার কত আসবে। 0.5, তাই না? 0.5, গুড। আচ্ছা, তাহলে এখানটার মধ্যে 0.5 আসার কথা, যদি ভালো করে ম্যাথটা করে দেখো দ্যাট মিন্স সি নাম্বারটা অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন তাহলে সি নাম্বারটা অ্যান্সার আমি দাগ দিয়ে দিচ্ছি। ওকে, সি নাম্বারটা অ্যান্সার দাগ দিয়ে দিচ্ছি, অ্যান্সার হবে 0.5 m। আমার স্ক্রিন নাড়ানাড়ি করতেছে, কই না তো, আমার স্ক্রিন তো মনে হয় আমি স্টিলই রেখেছি। ও আচ্ছা, ঠিক আছে। এবার দেখো এখানে যখন কাজ করতেছে আমরা সামনের দিকে আগাবো। ওকে,
এবার দেখো, এবার সামনের দিকে যাব, ঠান্ডা মাথায় একটু শুনবেন। এই পোর্শনটুকুর পরে দেখেন, পরের ম্যাথটার মধ্যে আমরা কাজ করতেছি। এবার এই পরের পোর্শনটুকুর মধ্যে কি আছে? এই পরের পোর্শনটুকুর মধ্যে যেটা আছে সেটা হইতেছে আমাদের এই পার্সেন্টেজটা একটু আগে যেটা বলে আসলাম। তাহলে বলেন, সূত্র কিন্তু এবার জানি, খালি মান বসাবো। তাহলে সবাই একটু বলেন, একটু আগে পার্সেন্টেজ যদি কোশ্চেনে কিছু বলা না থাকে তাহলে কি ধরে নিব? যদি পার্সেন্টেজের সাথে কিছু বলা না থাকে তাহলে ধরে নিব এটা হচ্ছে কি পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি। তাহলে বলেন তো এটার জন্য সূত্র একটু আগে কি পড়ে আসছি? এস ইকুয়ালস টু 10x বাই এম। এখানে তাহলে বলেন এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 10। তাহলে কত আসে? 10 ইন্টু 10 ডিভাইড বাই 98, 98 দিয়ে ভাগ করলাম। তাহলে বলেন অ্যান্সার কত আসছে? সবাই একটু আমাকে অ্যান্সার বলেন, কত আসবে এর অ্যান্সার? 0.943, রাইট? ঠিক আছে। সো এই হচ্ছে, ও সরি সরি সরি, একটু ভুল করছি। এখানে ভাগ করতে হবে হচ্ছে 106 দিয়ে, ঠিক? তোমরা ঠিক বলছো। আমি এইচটা সাপোর্ট ধরে করতেছিলাম, এটা হচ্ছে 106 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার কত আসবে? 0.943 এত এম। কেন? কারণ সোডিয়াম কার্বনেট যেটা ছিল এটার মলিকুলার মাস কত? মলিকুলার মাস হচ্ছে 106, রাইট? ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। মুখে বলতেছিলাম বাট লেখার সময় ভুল লিখছিলাম, সরি। আচ্ছা, চলো তাহলে এবার সামনের দিকে যাব, খেয়াল করবেন। এবার এবার দেখো, এবার সামনের দিকে কাজ করতেছি, ওকে? এবার তাহলে মনোযোগ দাও। এই পার্টটুকুতে কি হয়েছে? এই পার্টটুকুর মধ্যে এবার আমরা এই জিনিসটা দেখবো। দেখো তো এই জিনিসটা কি একটু আগে বলে আসছি না তোমাদের জন্য? বলে আসছি কিন্তু। তাহলে দেখো সবকিছুই দেয়া আছে, তাহলে এবার খালি একটা অ্যান্সার দিয়ে ফেলো। ঠিক আছে। এবার কি হয়েছে? 400 ppm কে কিসে নিতে বলছে? মোলারিটি আর নরমালিটিতে। আচ্ছা, একটু খেয়াল করো ভাই, নরমালিটির কেসে একটা কথা আছে। নরমালিটি কি? নরমালিটি যেটা আছে, সে নরমালিটিটা হচ্ছে আমার 1 লিটার একটা সলিউশনের মধ্যে নরমাল মাস। ঠিক আছে, নরমাল মাস। এখন নরমাল মাস মানে কি একটু বুঝায় বলি, শোনো। যে কোনো একটা সলিউশনের ক্ষেত্রে নরমাল মাস মানে হচ্ছে নরমাল, মানে আমি একটু বুঝায় বলি একবার, একটু দাঁড়াও এক সেকেন্ড, একটু একটা সেকেন্ড দাঁড়াও। দেখো, সূত্র হচ্ছে n ইজ ইকুয়ালস টু s ইনটু ই, যেখানে ইটা হচ্ছে আমার তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার। এটা কি বলেন তো? ইকুইভ্যালেন্ট নাম্বার। এবার ইকুইভ্যালেন্ট নাম্বার ব্যাখ্যাটা একটু দেওয়া উচিত, তাই না? তাহলে দেখো, এবার এখানে মনোযোগ দিয়ে একটু শুনবেন। সিস্টেমটা হচ্ছে, যে কোনো একটা অ্যাসিডের কেসে, একটা অ্যাসিডের জন্য দেখতে হয় এইচ প্লাস এর অ্যামাউন্ট, যে পরিমাণ এইচ প্লাস ডোনেট করা হয়েছে, ওকে? আর তাহলে বলেন তো বেজের ক্ষেত্রে তাহলে কি দেখা উচিত? OH মাইনাস, যতগুলো OH মাইনাস ডোনেট করা হয়েছে। তাহলে একবার একটু বলেন তো, তাহলে সল্টের কেসে কি দেখা উচিত? সল্টের কেসে দেখা উচিত ক্যাটায়নের টোটাল চার্জ। কি দেখা উচিত? ক্যাটায়নের টোটাল চার্জ, ওকে? আর যদি মেটাল থাকে তাহলে কি করবেন বলেন তো? মেটাল থাকলে আমরা নিব হচ্ছে ভ্যালেন্সি, আমরা নিব ভ্যালেন্সি। এক্সাম্পল দিয়ে একটু বলেন তো। তাহলে বলেন H2SO4 এর মধ্যে আমার আলটিমেটলি কয়টা হাইড্রোজেন ডোনেট হয়? 2টা। তাহলে বলেন তো এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার কত আসবে? 2, রাইট? আবার বলেন, ধরেন এখানে Al2O3 আছে, তাহলে এখানে কয়টা অ্যালুমিনিয়াম আছে? 2টা অ্যালুমিনিয়াম আছে 3 প্লাস করে। তাহলে বলেন তো টোটাল চার্জ কত? দেখে সবাই একটু আমাকে অ্যান্সার দেন। 2 অ্যালুমিনিয়াম 3 আছে, তাহলে ক্যাটায়নের মোট চার্জ কত বলেন? ক্যাটায়নের টোটাল চার্জ কত একটু বলেন? ক্যাটায়নের টোটাল চার্জ কত একটু বলেন? এক্স্যাক্টলি, ক্যাটায়নের যে টোটাল চার্জটা আছে, সেই ক্যাটায়নের টোটাল চার্জটা হচ্ছে কত আসলো? ক্যাটায়নের টোটাল চার্জটা আসলো হচ্ছে 2 ইনটু 3, কজ একটা অ্যালুমিনিয়ামে 3 প্লাস ছিল, সো দুইটার কিন্তু কত হয়ে যায়? প্লাস 6। তাহলে তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার কত আসবে? 6 আসবে, রাইট? আচ্ছা, তাহলে এবার তোমরা একটু আমাকে বলবা, ঠান্ডা মাথায় অ্যান্সার দিবা, বলো। এখানটার মধ্যে পিপিএম নিয়ে কাজ করতে বলছে, একটু আস্তে আস্তে আমাকে অ্যান্সার দাও তো ভাইয়া। তাহলে এখন আমরা পিপিএম এর সূত্র কি একটু আগে পড়ে আসছি না? পিপিএম মানে কি বলেন তো? মিলিগ্রাম পার লিটার, এই তো, গুড, চমৎকার। তাহলে দেখেন, 400 ppm ইজ ইকুয়ালস টু কি? 400 মিলিগ্রাম পার লিটার। এবার বলেন ভাইয়া, মিলিগ্রাম থেকে কিসে নিতে হয় জানি? গ্রামে নিতে হয়। তাহলে এই 400 কে যদি 10⁻³ দেন তাহলে কি আসবে? গ্রাম পার লিটার। এবার গ্রামকে কিসে নিতে হবে? মোলে নিতে হবে, রাইট? তাহলে বলেন মোলে কিভাবে নেয়? আণবিক ভর দ্বারা ভাগ করে, মলিকুলার মাস দিয়ে ভাগ করে। তাহলে দেন মলিকুলার মাস দিয়ে ভাগ, তাহলে কি আসে? তাহলে এখানে আসে মোল পার লিটার। কিছুই কিন্তু করি নাই, দেখো কি করছে জানো? ওই যে তোমরা যে শর্টকাট শিখছিলা, ppm ইকুয়ালস টু 10 কিউব sm শিখছিলা না, ওইখান থেকে এখন শুধু এস টা বের করতেছি। তার মানে কি? তার মানে ppm এর যে মানটা আসবে ওটাকে কি দিয়ে ভাগ করব? ওটাকে হচ্ছে আমরা 10 ইন, মানে এটাকে আমরা কি করব? ওটাকে আমরা m ইনটু 10⁻³ দিয়ে ভাগ করব, বাস এইটুকুই কাজ আমি কিন্তু করছি। খেয়াল করছো কিনা বলো তো? ঠিক আছে, সবাইকে বুঝতে পারতেছি? ওকে, তাহলে বলেন তো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ইকুইভ্যালেন্ট নাম্বার কত? ই এর মান কত বলেন তো?
1। তাহলে বলেন তো ভাইয়ারা এখানটা তাহলে n এর মানটা কত আসবে? s ইনটু e। তাহলে এখানে আপনি যে s এর মানটা পাচ্ছেন ওই মানটা বসাইলে এখান থেকে অ্যান্সার আসবে কি আসবে না? সবাই একটু বলেন তো দেখি। আসবে? সবাইকে তাহলে বুঝতে পারছি? আচ্ছা, একটা জাস্ট ছোট্ট করে একটা অ্যান্সার দেন। যদি এই ম্যাথটাতেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতাম, এই ম্যাথটাতেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতাম, তাহলে বলেন তো ইকুইভ্যালেন্ট নাম্বার কত আসতো? 2 আসতো। এই তো গুড। ইন্তিজার, তারপর রায়দা, তারপর হচ্ছে আদনান। গুড, চমৎকার। ঠিক আছে, এন মানে হচ্ছে না না না, এখানে এন মানে হচ্ছে কি, এখানে এন মানে হচ্ছে নরমাল কি, দেখো উপরে মার্ক করে রাখছিলাম কিন্তু, যখন এন বাই এন এ থাকে তার মানে তুমি মোল ছোট হাতের এন বের করতেছো, ওই ক্ষেত্রে হচ্ছে অন্য জিনিস। ঠিক আছে হানাফ, বুঝতে কি পারছো? দুর্দানা, বুঝছো? গুড, চমৎকার চমৎকার অ্যান্সার। আনাফ ভাই একটু রেসপন্স করে, বুঝছো কিনা? হ্যাঁ হয়েছে, আচ্ছা গুড। তাহলে চলো সামনের দিকে যাবো একটু। তাহলে এবার একটু ফোকাস করো। এবার এই ম্যাথটা আছে, কি হয়েছে এখানে? এত গ্রাম নাইট্রিক অ্যাসিড ইজ ডিসলভড ইন ওয়াটার, হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন ইন মোলারিটি। তাহলে এবার আপনারা একটু আমাকে বলেন, এটা কি আবার করে দেওয়া লাগবে নাকি আপনারা পারবেন? পারা উচিত কিন্তু, হ্যাঁ। দেখেন ডাব্লিউ বাই এম ইজ ইকুয়ালস টু এস ভি, রাইট? তাহলে এখন কি বের করতে হবে? এস এর মান। এস এর মান কি হচ্ছে? ডাব্লিউ ডিভাইড বাই এম ইনটু ভি। তাহলে ডাব্লিউ এর মানটা কত আসে? দেখেন ডাব্লিউ এর মানটা কিন্তু কোশ্চেনে অলরেডি হচ্ছে কি দেওয়া আছে, 3.78 গ্রাম। এবার এখানে এম এর মান কত? মলিকুলার মাস। তাহলে নাইট্রিক অ্যাসিডের আমার সংকেত কি ছিল দেখেন, HNO3, এটা ছিল তার মলিকুলার ফর্মুলা। তাহলে বলেন ওর মলিকুলার মাস জানি কত? 63। তাহলে এবার ভাগ দিবেন 63। এবার বলেন ভলিউম কিসে নেওয়া লাগে? এখানে লিটারে নেওয়া লাগে। কিসে নেওয়া লাগে? লিটার। তো এখানে কি আসবে? 400 ইন্টু 10⁻³ তাহলে সবাই একটু আমাকে বলেন তো এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছে আদনান, যে ভাই নাম বললে খুব সুন্দর একটা সবার মনের মধ্যে জোশ চলে আসে, তাই না? ভালো বলছো, ভালো বলছো। আচ্ছা, তাহলে অ্যান্সার কত আসে? 0.0.15, 0.15 আসে বোধ হয়। ঠিক আছে, আচ্ছা। এবার সেকেন্ড পোর্শন টুকুর দিকে একটু মনোযোগ দাও। হাউ মাচ মোর ওয়াটার ইজ টু বি অ্যাডেড টু মেক ইট 0.1 এম। এখন দেখো তো ভাইয়া, যখনই তুমি দেখবা যে ওয়াটার কোশ্চেনের মধ্যে চাচ্ছে কি, যে ওয়াটার অ্যাড অথবা ওয়াটার অ্যাড অথবা ওয়াটার রিমুভ করে কনসেন্ট্রেশন চেঞ্জ করতে, যখনই তুমি দেখবা ওয়াটার অ্যাড বা ওয়াটার হচ্ছে রিমুভ করে কনসেন্ট্রেশন চেঞ্জ করতে বলতেছে, তখন তুমি ডিরেক্টলি সূত্র আজীবন বসাই দিবা, S1V1 ইকুয়ালস টু S2V2। বলো কি সূত্র বসাবা? S1V1 ইকুয়ালস টু কি বলতো? S2V2। তাহলে খেয়াল করো তো ভাইয়া, প্রথম কেসের জন্য আমার মান কত দেওয়া ছিল দেখো, এটাকে আমরা S1 ধরে নিব, যেটা আমরা আগের পোর্শনে বের করলাম। প্রথম কেসের জন্য V1 এর মান কত দেওয়া ছিল? 400, লিখলাম 400, এটা লিখে রাখছি। এখন দেখো তো ভাই, সেকেন্ড কেসের জন্য এখানে কি দেওয়া আছে বলেন তো? এখানটার মধ্যে কি দেওয়া আছে? এখানটার মধ্যে S2 বানাইতে হবে 0.1 M। তাহলে বলেন এখান থেকে কি করতে হবে? আমরা সুন্দর করে কি সবাই V2 এর মানটা বের করতে পারবো কিনা বলেন তো? আচ্ছা, এবার দুই সাইডে যেহেতু ভি, হ্যাঁ খুব চমৎকার কোয়েশ্চেন করছো, অবশ্যই লিটার নিলেও হবে। আর যদি দুই সাইডে যেহেতু কি আছে, দুই সাইডে যেহেতু আমার ভি আছে, সো এমএল এ রাখলেও হবে। যাও আমি এমএল এ ঠিক করে দিচ্ছি। শোনো, দুই সাইডে যখন ভি থাকবে তখন আমার ভিটাকে তুমি ইচ্ছা করলে লিটার নিলেও হবে, এমএল এ নিলেও হবে। ওকে, তাহলে কি আসে দেখো তো, এখানে আসে হচ্ছে S1V1 বাই কত, বাই হচ্ছে S2। তাহলে কত আসে দেখেন, 0.15 ইন্টু 400 ডিভাইড বাই কত, 0.1। তাহলে বলেন তো ভি টুর মান কত আসে? সবাই বলেন কত আসে? ও আচ্ছা 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 আচ্ছা। প্রথম কেসে 0.6 আসছিল নাকি? ওকে, সমস্যা নাই, যা আসবে তাই। ঠিক আছে, এখানে আচ্ছা, এখানে যখন কাজ করতেছে কি আসতেছে, এটা প্রথম কেসে 0.6 এম আসছিল, সরি। ওই একজন মনে হয় ভুল অ্যান্সার বলছো, আমি ওরটা দেখে আবেগী হয়ে গেছিলাম। ঠিক আছে, ওকে, তাহলে এখন 0.6 বসায় দেন, তাহলে ওই অনুযায়ী কাজ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে বলেন তো ভাইয়া এখানটা আলটিমেটলি ভি এর মানটা কত আসতেছে? ভি টুর মানটা সবাই একটু বলেন তো কত আসতেছে এখানটায়? ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখেন এই পোর্শনটুকুতে কাজ করতেছি। তাহলে এবার এখানে কি বের করবেন বলেন তো? কতটুকু হচ্ছে অ্যাড করতে হচ্ছে, রাইট? আচ্ছা আচ্ছা, এবার তাহলে কি দেখো তো ভাই, কতটুকু ওয়াটার অ্যাড করতে হচ্ছে ওটা বের করতে হবে। কেমনে বের করবা বলো তো? এই যে V1 আর V2 জাস্ট বিয়োগ করে দিবা, মানে ডেল ভি নিবা আর কি, বুঝছো? ডেল ভি নিবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। সবাই ব্যাপারটা বুঝতে পারছি কিনা বলেন? হুম, এ দাঁড়াও, তোমরা মিয়া ভুলভাল অ্যান্সার বলতেছো। একদল বলতেছে 0.1,
করব, প্যারা নেই। দাঁড়াও, অ্যাকচুয়াল অ্যান্সারটা তোমাদের অবশ্যই জানানো হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে, দাঁড়াও তাহলে সবগুলো অ্যান্সার আমি ঠিকঠাক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, তোমরা প্যারা নিও না, ওকে। আচ্ছা তাহলে এবার তোমরা বলো এমনি ম্যাথের কনসেপ্টটুকু সবাই বুঝছো কিনা এটা বলো তো ভাই, এবার বলো ম্যাথের কনসেপ্টটুকু সবাই বুঝছো কিনা, তাহলেই চলবে। ওকে ওকে নাইস। তাহলে এখানে যখন কাজ করলাম, তাহলে এবার বলো এরকম টাইপের যে কোনো ম্যাথ যদি আসে তাহলে পরীক্ষায় পারবেন না, পারা উচিত কিন্তু, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তো প্রথম কেসে অ্যান্সার 0.15 আসে, যে 0.6 বলছিল তার তার মিয়া নামটা ভুলে গেছি, দাঁড়াও একটু পরে খুঁজে বের করবো। 0.15 আসে, ঠিকই ছিল। হ্যাঁ, ঠিক জিনিস ভুল করাইছো মিয়া। আচ্ছা, এবার 0.15 এর সাথে কি করতে বলছি, এখানটার মধ্যে হচ্ছে আলটিমেটলি 400 ডিভাইডেড বাই 0.1, হ্যাঁ তাহলে অ্যান্সার হচ্ছে 600 আসে, গুড। তাহলে এখানে 600 আসছে এমএল, তাহলে বলেন এখানে বিয়োগ করলে কত আসে, 600 মাইনাস 400, দ্যাট মিন্স কত বলেন তো, 200 এমএল আসবে অ্যান্সার। বলেন সবাই কি এবার ম্যাথটা মিলছে, কত এমএল অ্যাড করতে হবে? ওকে নাইস, ঠিক আছে। আচ্ছা ঠিক করে দিছি, সমস্যা নাই। এবার দেখো পরের পোর্শনে কাজ করব। এবার দেখেন এই পোর্শনটুকুতে এবার আছে টাইট্রেশন। দেখেন টাইট্রেশনের ব্যাপারটা খুবই সহজ, শুধুমাত্র কি হবে, যে কোনো একটার মান খুব ক্লিয়ারলি বুঝেন, যে আমার কি থাকবে, আমার কিছু মান জানা থাকবে, নোন ম্যাগনিটিউড থাকবে কিছু, ঠিক আছে। ওই নোন ভ্যালুগুলা থেকে আমি কার মান বের করব, আননোন ভ্যালুগুলা বের করব, ঠিক আছে। এই বের করার যে প্রসেসটা, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি টাইট্রেশন বলি, রাইট, টাইট্রেশন বলি, ঠিক আছে। দেখেন উপরে এটা লেখা আছে, এবং এখানটার মধ্যে একটা কি ইউজ করতে হয়, সুইটেবল ইন্ডিকেটর ইউজ করতে হয়, ওকে। সো এই পেজটা সবাই একটু ঠান্ডা মাথায় রিডিং পড়েন, রিডিং পড়া শেষ হলে সবাই একটু চ্যাট বক্সে ডি লেখেন, ডিতে ডান, ডিতে হচ্ছে ডান, ওকে। আচ্ছা তাহলে দেখেন সবার মোটামুটি এই পর্যন্ত কাজ করা হয়ে গেছে। তাহলে এবার দেখেন এই পর্যন্ত কাজ যদি করা হয়ে যায়, সবাই একটু রিডিং পড়েন, চ্যাট বক্সে ডি লিখে ফেলেন, রিডিং পড়ে চ্যাট বক্সে একটু ডি লিখে ফেলেন। ওকে, তাহলে দেখেন এখানে যখন কাজ করলাম, তাহলে কি হইলো, এখানে সবকিছু আমরা মোটামুটি রিডিং পড়ছি। তাহলে চলেন পরের পেজে একটু দিকে আগায় যাই। দেখেন এখানে কি হইলো, এখানটার মধ্যে এবার আমরা যদি একটু দেখি, তাহলে কি হবে, এই দেখেন স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, উইক অ্যাসিড, উইক বেস, স্ট্রং অ্যাসিড, উইক বেস। এবার কথা আছে কিছু, বুঝো বা কথা, পিএইচটা যত 7 এর কাছে হবে, ক্লোজ টু হবে, ক্লোজ টু 7 হবে, তত কি হচ্ছে, তত হইতেছে এটা হবে হচ্ছে উইক অ্যাসিড বা বেস, উইক হবে। আর যত হচ্ছে পিএইচ এর মানটা তোমার এটা হইতে পারে, বুঝো, তোমার যদি 7.2 হয় তার মানে কি, উইক বেস। আর যদি 6.8 6.5 হয় তার মানে কি, উইক অ্যাসিড, বুঝোই তো তাই না। আর যদি হচ্ছে কি হয়, ক্লোজ টু যত জিরো হবে তত এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, তত এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর যত পিএইচ এর মানটা ক্লোজ টু হবে 14, তার মানে কি, তার মানে ওটা হচ্ছে স্ট্রং বেস। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এবার চলো এখানটার মধ্যে একটু গ্রাফ গুলা দেখবো আমরা। তাহলে এবার দেখো এখানটার মধ্যে যারা শর্টকাটে বের করতে চাও ওদের জন্য একটু বলে যাই, মনোযোগ দিয়ে শুনবা। যে কোনো একটা অর্গানিক অ্যাসিড যদি তুমি নাও, যে কোনো একটা অর্গানিক অ্যাসিড অথবা NH4OH, এগুলো হচ্ছে উইক, ঠিক আছে, সরি, যে কোনো একটা অর্গানিক অ্যাসিড অথবা হইতেছে তুমি যদি হচ্ছে H2CO3 নাও, H2CO3 নাও, অথবা এইগুলা নাও, তাহলে এগুলা হচ্ছে আমার উইক অ্যাসিড, ওকে, এগুলা হচ্ছে উইক অ্যাসিড। আর NH4H টাকে আলাদা করেই লিখতেছি, দাঁড়াও, এটাকে লিখবো আমরা উইক বেস। আমি ভাবছিলাম একসাথে সব উইক বলে দিব, কিন্তু না, আলাদাই লিখি, যাও সমস্যা নেই। আচ্ছা, আর আরেকটা কথা হইতেছে, মনে রাখবা একটা ছোট্ট কথা মনে রাখবা, যে তুমি হচ্ছে কি, যতগুলা যতগুলা তুমি কি পাচ্ছ, যতগুলো অ্যাসিডিক সল্ট পাচ্ছ না, সল্ট, বেসিক সল্ট যতগুলা পাচ্ছ, ওই বেসিক সল্ট সবগুলো কিন্তু আলটিমেটলি কি হবে বলেন তো, আমার উইক বেস হবে, ওকে। বেসিক সল্ট গুলো কি বেস হবে বলেন তো, উইক বেস হিসেবে কাউন্ট করতে হবে, ওকে। তাহলে এবার তোমরা একটু আমাকে বলো তো, যদি এখানটার মধ্যে আমি সোডিয়াম কার্বনেটের সাথে HCl নিতাম, তাহলে তোমরা বলো সোডিয়াম কার্বন কি উইক নাকি স্ট্রং, বলো তোমরা বলো, উইক নাকি স্ট্রং, উইক, রাইট। এটা কি হবে বলেন তো, এটা হয়ে যাবে হচ্ছে উইক। আর HClটা জানি কি বলেন তো, HClটা হচ্ছে আমার স্ট্রং, ঠিক বলছি না। আবার যদি এখানটার মধ্যে H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে বলেন তো এখানের মধ্যে দুইটাই কি বলেন তো, সবাই একটু চ্যাট বক্সে বলেন দুইটাই কি। ওকে, দুইটাই হচ্ছে মানে স্ট্রং, তাই না। এবার তাহলে মনোযোগ দেন, এখন আমি একটা একটু আপনাকে ঠান্ডা মাথায় একটু বুঝাই, একটু আস্তে আস্তে আসেন।
দেখেন যখনই আমি এখানে কাজ করতেছি স্ট্রং আর স্ট্রং নিয়ে কাজ করতেছি, ওকে। সো বুঝেন, যদি আমি বলেন তো, যদি আমি একটা স্ট্রং বেজ নেই, তাহলে বলেন স্ট্রং বেজের পিএইচ এর মান কার কাছাকাছি হয়? একটা স্ট্রং বেজের মান কার কাছাকাছি হয় বলেন? অবশ্যই হচ্ছে 14 এর কাছাকাছি হয়। একটু আগে বলে আসি, নিচে লেখা ছিল। এবার এর মধ্যে আমি কি অ্যাড করতেছি? এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করলাম হচ্ছে স্ট্রং অ্যাসিড অ্যাড করলাম। তাহলে বলেন স্ট্রং অ্যাসিড যদি অ্যাড করা হয় তাহলে বেসটা কমা শুরু করবে কিনা? পিএইচও কমবে, আবার ভলিউমও কমবে। কি কি বললাম বলেন তো? পিএইচও কমবে, ভলিউমও কমবে। তাহলে এবার আমাকে একটু বলেন যে এবার কমাইতে 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 একটা পর্যায়ে সলিউশনটা ফার্স্টে হবে নিউট্রাল, তারপরে আমাকে বলেন তো সলিউশনটা একটা পর্যায়ে আরো যোগ করলে নিউট্রাল অবস্থায় যদি আপনি আরো অ্যাসিড যোগ করেন, আগে স্টেপগুলো বুঝেন। স্ট্রং বেস ছিল, আমি অ্যাসিড যোগ করতে 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 আগে নিউট্রাল পয়েন্টে নিছি। কোন পয়েন্টে নিছি? নিউট্রাল। এবার বলেন নিউট্রাল পয়েন্টের মধ্যে যদি এক ফোঁটা স্ট্রং অ্যাসিড দেই তাহলে সলিউশনটা কি টাইপের হয়ে যাবে বলেন? নিউট্রালের মধ্যে যদি আমি এক ফোঁটা স্ট্রং অ্যাসিড দিই তাহলে সলিউশনটা কি টাইপ হয়ে যাবে? স্ট্রং অ্যাসিড টাইপের হয়ে যাবে। এরপরে আপনি এভাবে কাজ করতে থাকবেন, তাহলে তো হয়ে যায়, তাই না? যেহেতু হচ্ছে স্ট্রং অ্যাসিড, তাহলে পিএইচ দেখবেন কি এরকম নামায় ফেলছে। তার মানে হচ্ছে এই কেসে দেখবেন যে আমাকে কি হয়েছে, অলমোস্ট এরকম ভাবে একটা পিএইচ এর রেঞ্জ আপনি পাইছেন। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই পিএইচ এর রেঞ্জটা, ঠিক আছে? যে আমার এই যে আমার যে স্ট্রেট লাইনটুকু আসছে যেখানে চেঞ্জটা হচ্ছে, বুঝো আমার কথা, ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় চেঞ্জটা আসছে সেটা, ঠিক আছে? পরের পেজে আরেকটু সুন্দর করে রিভিউ করতেছি, অনেকে রিপিট চাচ্ছ, বলি একটু। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ আছে, দেখো এখানে কি হইলো, এখানে এই 13 এর কাছাকাছি কাজ শুরু হইলো, এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো, তারপর এই সিএল অ্যাড করছো, ফলে কি হইছে, ফলে দেখো এখান থেকে ফার্স্টে সে কি হইছে, নিউট্রাল পয়েন্টে নামছে, আরো অ্যাসিড যোগ করার পর কি হইছে বলতো, এই পুরো সলিউশনটি অ্যাসিডিক হয়ে গেছে। তাহলে এই যে মানটা, এই মানটুকুর কাছাকাছি যে স্ট্রেট লাইনটার পোর্শনটুকু, এটা কাছাকাছি, এই রেঞ্জটা দিয়ে আমি আসলে কি করব বা কেন আমরা এগুলা পড়তেছি? আমরা পড়তেছি এই জন্য যে ধরো এবার তোমাকে কোয়েশ্চেনে কি বলছে, যে এ যেটা আছে, এ একটা ইন্ডিকেটর, এ হচ্ছে একটা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটা আমার তখন অ্যাক্টিভ হয় যখন পিএইচ এর মানটা হচ্ছে কত, পিএইচ এর মানটা যখন 8.8 থেকে 9.2, ওকে। আর বি আর একটা আছে যেটা কি হইতেছে বলতো, যেটা হইতেছে আমার কাজ তখন করে যখন পিএইচ এর মানটা 1 থেকে 2 এর মধ্যে থাকে। তাহলে এবার তোমরা বলো 1 থেকে 2 এর মধ্যে থাকে, ওকে। তাহলে এবার তোমরা বলবা যে এই যে আমার এই যে স্ট্রেট লাইনটুকু আসছে, এই স্ট্রেট লাইনটুকুর ভিতরে কোন ইন্ডিকেটরটা কাজ করতে পারবে, এ নাকি বি? তোমরা বলো কোনটা কাজ করতে পারবে, এ নাকি বি? যেটার সাথে দেখো এখানে চেঞ্জটা হয়েছে 11 থেকে 4 এর মধ্যে, রাইট? তার মানে হচ্ছে তোমার ওই রেঞ্জের মধ্যে কোনটা কাজ করছে, এই স্ট্রং, এই যে ইন্ডিকেটরটার কাজ করছে। এই নিচেরটা কিন্তু কাজ করতে পারবে না, কারণ কি ওর অ্যাক্টিভ হইতে পিএইচ লাগে 1 থেকে 2, কিন্তু এখানে কিন্তু 1 থেকে 2 পিএইচ রেঞ্জের মধ্যে স্ট্রেট লাইন আসে নাই। সবাই কি আমার কথা বুঝতে পারতেছি? ওকে, তাহলে চলো এবার হচ্ছে আমরা আরেকটা দেখবো, সমস্যা নাই, যারা বুঝো না ওদের জন্য আমি আরেকবার রিপিট করতেছি। তাহলে বলেন স্ট্রং অ্যাসিড উইক বেস, বলেন উইক বেসের জন্য পিএইচ এর মানটা কার সাথে থাকে জানি বলেন তো, ক্লোজ টু 7 থাকে। কি থাকে? ক্লোজ টু 7 থাকে। তাহলে এবার আমাকে একটু বলবেন তো ভাইয়া, এখানটার মধ্যে ধরেন হচ্ছে এবার আমি কাজ শুরু করছি কি নিয়ে, কাজ শুরু করছি এবার 8 কে নিয়ে, ঠিক আছে? এবার এই 8 এর মধ্যে আমি কি করতেছি, আমি এবার অ্যাসিড মানে HCl টা অ্যাড করছি। এবার এই যে অ্যাসিডটা অ্যাড করছি এটা নিয়ে কাজ করতে হবে। এবার এখানটার মধ্যে উইক অ্যাসিড ছিল, উইক অ্যাসিড যেহেতু করতেছি, একটু বলেন তো, সরি, এখানের মধ্যে যেহেতু স্ট্রং অ্যাসিডটা ছিল, তাহলে স্ট্রং অ্যাসিড অ্যাড করলে আপনি আমাকে বলেন তো সে পিএইচ এর মান 7 থেকে কি অনেক নিচ পর্যন্ত নামাইতে পারবে কি পারবে না? বুঝেন আস্তে আস্তে। ফার্স্টে আমি উইক বেস থেকে আমি নিউট্রাল পয়েন্টে আনছি। এবার আমাকে একটু অ্যান্সার দেন, যদি যেহেতু স্ট্রং অ্যাসিড, তাহলে স্ট্রং অ্যাসিডটার জন্য এক ফোঁটায় যদি দাও তাহলে পিএইচ এর মানটা 7 এর থেকে অনেক দূরে যাবে কি যাবে না? যাবে। সো এখানে সে এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা নিয়ে সে কাজ করতে পারবে। কথা কি বুঝতে পারতেছি? ক্লিয়ার? সো এই পর্যায়ে দেখেন কি কি কাজ করতেছে, শুধু মিথাইল অরেঞ্জটা কাজ করতে পারতেছে, বাট ফেনফথ্যালিন আর লিটমাস পেপার কিন্তু কাজ করতে পারতেছে না। এটা কিন্তু আগের পেজে বুঝাই আসছিলাম, রাইট? আবার একটু খেয়াল করো যারা এখনো বুঝো নাই, এখানে আবার কি নিছি, এবার নিছি হচ্ছে স্ট্রং বেস, তার মানে এবার কি ওর থাকবে কি ক্লোজ টু 14, তাই না? ক্লোজ টু 14 থাকবে। আর উইক মানে কি বলেন তো, ক্লোজ টু কি থাকবে, ক্লোজ টু 7 থাকবে। এবার তাহলে বলেন এখানে আমি কি করলাম, চেঞ্জ করতেছি। তাহলে এবার আমাকে বলেন তো ভাইয়া, এখানটার মধ্যে এই রেঞ্জের মধ্যে এবার আমাকে একটু জাস্ট ছোট্ট করে অ্যান্সার দেন। আমি দিলাম 8.2 থেকে 9.2 একটা ইন্ডিকেটর আছে যার পিএইচ রেঞ্জ 8.2 থেকে 9.2, আর বি দিলাম যেটা হচ্ছে কি আমার 3.2 থেকে
4.2। তাহলে এবার বলেন এ আর বি এর মধ্যে কোন যাবে? সবাই একটু অ্যান্সার দেন কোনটা হবে। ওকে, তাহলে এখানে কি হয়েছে, অবশ্যই আমার যে বি নাম্বারটা আছে সেই বি নাম্বারটা নিয়ে কাজ করতে হবে। বুঝো, এই বি নাম্বারটা কিন্তু এই রেঞ্জের মধ্যে কখনোই পড়া পসিবল না। কজ দেখো এখানে কিন্তু কি হয়েছে, মোটামুটি হচ্ছে এই দেখো যেটা ছিল কি স্ট্রং বেস, সেই কিন্তু অলমোস্ট 11 থেকে নামানো শুরু করছে, এখানে 6 পর্যন্ত নামায় ফেলছে। তাহলে বলো 11 থেকে 6 এই রেঞ্জের মধ্যে কি কখনো 3.2 4.2 কি আছে? নাই কিন্তু। যদি না থাকে তাহলে বি কিন্তু এখানে কাজ করবে না, শুধুমাত্র কি কাজ করবে, শুধুমাত্র এটা কাজ করতে পারবে। ঠিক আছে, যেমন পাশে লেখাই আছে, কোনটা কাজ করছে বলো তো, ফেনফথলিন। তাহলে সবাই একটু আমাকে বলো এই পর্যন্ত বুঝছো কিনা, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলো। ওকে, চমৎকার, ঠিক আছে, এই পর্যন্ত হইলো। তাহলে এবার খেয়াল করেন এই পার্সনটুকুর পরে সামনের দিকে চলে যাচ্ছি। এবার এই পেজটা হচ্ছে চারটা জিনিসের সাম আপ, তাই তো? তাহলে দেখেন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের মধ্যে একটা আছে অনেক বেশি, একটা আছে অনেক কম, এরকম। আর যখনই হচ্ছে এখানে দেখেন একটা বলেন তো এই সেকেন্ডটার মধ্যে কি হয়েছে, একটা একটু ভুল লেখা আছে বোধহয় এখানে, একটু দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে আমার উইক বেজ, এটা হচ্ছে উইক বেজ, বাট এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। উইক বেস কিন্তু কি বলতো, স্ট্রং অ্যাসিড এটা হবে, সরি একটু ভুল লেখা ছিল। আচ্ছা, এবার সবাই একটু আমাকে বলো তো এই বন্ধু সবাই বুঝছো কিনা, আর এটা হবে উইক বেস উইক অ্যাসিড। এবার ঠিক আছে। আচ্ছা, সবাই একটু বলেন তো এই পেজটা সবাই একটু ঠান্ডা মাথায় 1 মিনিট দেখেন, দেখলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন যে ভাই পুরো ব্যাপারটা বুঝছি কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে আসলে তোমাদের ক্লাসের জন্য আমি আসলে দুঃখিত, বুঝছো। মানে আজকে হইতেছে ওই আমার এক ফ্রেন্ডের বাবা হঠাৎ করে হচ্ছে একটু হইতেছে অ্যাক্সিডেন্ট করছে, সো ওনাকে ব্লাড ডোনেট করতে গেছিলাম, এই জন্য তোমাদের। আর রাস্তায় আজকে এত জ্যাম, আমি 2:30 বাজে বের হয়েছি মালিবাগ থেকে, আয়সা পৌঁছেছি 4টায়। ঠিক আছে, আমি আসলে দুঃখিত রে ভাইয়া, দেরি করে শুরু করছি। ঠিক আছে, আচ্ছা যাকে হইলো, আমরা আর দেরি করবো না, ক্লাসের দিকে চলে যাবো, এখন মানে সরি বলে তার লাভ নাই, দেরি তো করে ফেলছি। আচ্ছা দেখো, এবার সামনের দিকে যদি একটু যাই, সবকিছু মানি দেয়া আছে। এবার এখানে যখন আমি কাজ করতেছি, তাহলে এবার একটু আমাকে বলেন তো এই জিনিসটা আছে এখানটার মধ্যে, ওকে। এবার আপনার একটু আমাকে ঠান্ডা মাথায় অ্যান্সার দিবেন, ঠান্ডা মাথায় অ্যান্সার দিবেন। করতেছি এখানটার মধ্যে আপনি একটু আমাকে বলবেন যে এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, চারটা আছে। তাহলে এবার আমাকে একটু বলেন তো দেখি, এখানে যখন আমি কাজ করব, তাহলে এ এর মোল নাম্বারকে আমি যদি এন এ ধরি, বি এর মোল নাম্বারকে যদি এন বি ধরি, সি এরটাকে এন সি, ডি এরটাকে এন ডি ধরি। ঠিক আছে, তাহলে এবার আপনারা একটু আমাকে বলেন তো এ এর মোল নাম্বারকে এন এ ধরবো, বি এর মোল নাম্বারকে এন বি ধরবো, সি এর মোল নাম্বারকে এন সি ধরবো, আর ডি এর মোল নাম্বারকে এন ডি ধরবো। তাহলে এবার বলেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটার মোল নাম্বারকে তার কোএফিসিয়েন্ট দিয়ে যদি আপনি ডিভাইড করে দেন, তাহলে কি প্রত্যেকটা রেশিও কি হয়ে যাবে, পরস্পর সমান হয়ে যাবে। প্রত্যেকটা রেশিও কি হয়ে যাবে বলেন তো, সমান হয়ে যাবে। এটাকে কিন্তু আমরা কি বলি, স্টয়কিওমেট্রি বলি। এটাকে আমরা কি বলি বলেন তো, স্টয়কিওমেট্রি বলি, রাইট, স্টয়কিওমেট্রি বলি, ঠিক আছে না? তাহলে এবার আপনারা একটু আমাকে বলেন তো ভাইয়া, ধরেন আমি কাজ করতেছি কি কি নিয়ে, আমি কাজ করতেছি ধরেন এবার একটা এক্স সংখ্যক অ্যাসিড আছে আর ওয়াই সংখ্যক বেজ আছে। ঠিক আছে, এখান থেকে সল্ট আর ওয়াটারটা ক্রিয়েট হয়েছে। তাহলে এবার আপনি একটু আমাকে বলেন তো ভাইয়া, এন অফ অ্যাসিড কে আমরা কি দিয়ে ডিভাইড করব, এক্স দিয়ে। আর এখানের মধ্যে কি আছে, এন অফ বেস, এই এন অফ বেস কে কি দিয়ে ডিভাইড করব, ওয়াই দিয়ে ডিভাইড করব। তাহলে এই ডিভাইডেশনটা করার পর এখান থেকে কি তৈরি হচ্ছে বলেন তো, এখান থেকে কিন্তু আমরা টাইট্রেশনটা করতে পারি কিভাবে বলেন, এন ইকুয়ালস যদি কোশ্চেনের মধ্যে কনসেন্ট্রেশন আর ভলিউম দেয়া থাকে, তাহলে আলটিমেটলি এখান থেকে যেন কি বের করা যায়, এক্স্যাক্টলি, তাহলে কি বের হবে, n ইকুয়ালস টু s ইনটু v। সো এখানে আসবে sv অফ অ্যাসিড ইনটু x ইকুয়ালস টু কি, sv অফ বেস বাই y। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে যখন কাজ করতেছি একটু মনে করে শুনেন। এবার এই পার্টটুকু মোটামুটি শেষ হয়ে গেছে। তাহলে এখন সবাই একটু খেয়াল করবেন। এবার তাহলে একটু বলেন তো একটা অ্যাসিড যে আছে, এই অ্যাসিডকে আমি যদি নিউট্রাল করতে চাই, তাহলে ওই পোর্শন এখানে কি কি ইউজ করা যেতে পারে আগে বুঝো। এখানে বেস ইউজ করা যেতে পারে, এখানটার মধ্যে কি ইউজ করা যেতে পারে, এখানটার মধ্যে বেসিক সল্ট ইউজ করা যেতে পারে, আবার এখানটার মধ্যে কি ইউজ করা যেতে পারে, এখানটার মধ্যে মেটাল ইউজ করা যেতে পারে। ঠিক আছে, সো আমি বেস ইউজ করি, বেসিক সল্ট করি, মেটাল করি, এই প্রত্যেকটা দিয়ে কি করা যাবে বলতো, অ্যাসিডকে নিউট্রালাইজেশন করা যাবে। বলো সবাই কি এই পর্যন্ত বুঝছি কিনা। ওকে,
নাইস, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে সবাই খেয়াল করেন, এবার এই পোর্শনের সামনের দিকে যদি একটু যাই, তাহলে কি হচ্ছে দেখেন তো, এখানটার মধ্যে সবকিছু দেওয়া আছে। হোয়াট উইল দ্য ভলিউম অফ কি 0.1 m সালফিউরিক অ্যাসিড will be the QH solution of sodium hydroxide। তাহলে H2SO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতে বলছে। তাহলে বলেন তো ভাইয়া এখানে কি কি নিয়ে কাজ করতেছি? একটা H2SO4 কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে জানি হচ্ছে নিউট্রাল করতে পারে বলেন তো? দুইটা। কস কি দুইটা H প্লাস আছে, রাইট? দুইটা H প্লাসের জন্য দুইটা OH লাগবে। সো এখানে কি হয়ে যাচ্ছে, সোডিয়াম সালফেট আর ওয়াটার। তাহলে এবার আপনারা আমাকে একটু বলেন তো, আগের পেজে আমি ইউজ করে আসছিলাম সেটা কি, SV অফ H2SO4 বাই এর সহগ এর কোএফিশিয়েন্ট কত 1 ইজ ইকুয়ালস টু কি আসবে, SV অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইড বাই কোএফিশিয়েন্ট বাই কত 2। বলেন তো সবাই এই পর্যন্ত বুঝছি কিনা? বুঝছি। তাহলে এবার খেয়াল করেন তো ভাই, এখানে বসাই দিচ্ছি। তাহলে কি আসে এখানটার মধ্যে, এখানটার মধ্যে হচ্ছে এস এর মান 0.5। বলেন এখানটার মধ্যে ভলিউমটা বের করতে হচ্ছে। ওকে, ভলিউমটা বের করতে হচ্ছে, ডিভাইড বাই লিখলাম 1। এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 1 ইনটু কি, ওকে, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে 100, তাই না? তাহলে সবাই একটু আমাকে বলেন তো এখানে অ্যান্সার কত আসবে? ওকে, তাহলে সবাই একটু বলেন তো অ্যান্সার কত আসবে? হ্যাঁ, রিঅ্যাকশন লিখে বের করবা আনাফ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে অ্যান্সার কত আসবে 100, রাইট? সো অ্যান্সার কত নাম্বার হবে বলেন তো? ওকে, গুড, চমৎকার। তো এই পর্যন্ত হইছে, ভি এর মানটা হচ্ছে 100। ওকে, সো এখানে হচ্ছে এটা আসছে। এবার সবাই খেয়াল করেন এই পোর্শনটুকুর মধ্যে পরের পোর্শনে কাজ করব। এবার চলেন একটু বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখে আসি কেমনে কি হচ্ছে। বলেন তো, এগুলো সবগুলো কিন্তু আমরা আগে করে আসছি, ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দিবেন তাইলেই হবে। তাহলে বলেন, ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য মিক্সচার অফ টু সলিউশন হোয়াট ইজ মিক্সড টুগেদার। তাহলে বলেন, এই যে ডেসিমোলার, এই যে সেমিমোলার, এগুলো সব কি বলে আসছি না? বলেন তো। এক্স্যাক্টলি। তাহলে এবার ঠান্ডা মাথায় একটু আমার কথা শুনবেন, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখেন তো ভাইয়া, সি নাম্বার ম্যাথ একটু করি আমরা। তাহলে এবার দেখেন, আমাকে সবার আগে কি জানতে হবে? সবার আগে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন মিক্সচারটা বেশি আছে। আমরা একটু বুঝো, তুমি একটা অ্যাসিড আর বেস কি মিশাইছো, তাহলে কি, তাহলে হচ্ছে যত যেটা বেশি থাকবে ওটা নিয়ে কাজ করতে হবে না, রাইট? সলিউশনটা ওই টাইপের হবে। আস্তে আস্তে দেখো ম্যাথটা করি। তাহলে ফার্স্ট অফ অল দেখো, এখানে HCl দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। তাহলে বলো N অফ HCl কত হবে? N of HCl হবে কত 0.1, কজ ডেসিমোলার দেওয়া ছিল, ডেসিমোলার মানে কত 0.1 ইনটু কি, ইনটু হচ্ছে 50 ইনটু 10 ইনভার্স 3, তাই না? N ইকুয়ালস টু S ইনটু V বসাইছি। আবার বলো, N অফ সোডিয়াম কার্বনেট কি একই ভাবে বের করা যাবে না? কিভাবে করবে বলো তো? এখানে দেওয়া ছিল সেমিমোলার 0.5 ইনটু 10 ইনটু 10 ইনভার্স 3। ওকে, তাহলে এবার বলেন তো, যখন হচ্ছে আমরা রিঅ্যাকশনটা করতেছি HCl আর সোডিয়াম কার্বনেট, তাহলে রিঅ্যাকশনটা লিখলাম, কি কি উৎপন্ন হয়, NaCl প্লাস ওয়াটার প্লাস কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে 2 মোল লাগতেছে, এখানে 2 মোল প্রডিউস হচ্ছে। ওকে, তাহলে এবার আমাকে একটু বলেন তো, যখন আমরা এখানে কাজ সরি, ভুল জায়গায় 2 দিয়ে ফেলছি ভুলে, এক সেকেন্ড, এখানে 2টা হবে না। আচ্ছা, এবার তাহলে সবাই একটু আমাকে বলেন তো, এখানে 2টা হবে। আচ্ছা, এবার তাহলে সবাই একটু আমাকে বলবেন, হ্যাঁ, যখনই আমরা এভাবে কাজ করতেছি, তাহলে এই পোর্শনটুকুর মধ্যে কি হইতেছে বলেন তো, এখানটার মধ্যে যখন কাজ করতেছি, তাহলে ওকে, দেখেন এখানটা যখন কাজ করতেছি, তাহলে আমাকে বলেন তো, এই যে N অফ HCl, N অফ সোডিয়াম কার্বনেট বের করলাম, রাইট? N অফ HCl আর N অফ সোডিয়াম কার্বনেট বের করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এখানটার মধ্যে কি হচ্ছে দেখেন তো, এই লাইনটার মিনিং কি? এই লাইনটার মিনিং হচ্ছে 2 মোল অফ HCl যে আছে, এটা কি করতেছে, এটাকে নিউট্রাল করার জন্য কি লাগতেছে, 1 মোল অফ সোডিয়াম কার্বনেট লাগতেছে, রাইট? বলো তো ঠিক বলছি কিনা? ঠিক বলছে কিন্তু। এবার আমার কথা একটু ঠান্ডা মাথায় বুঝো, যে এখন যখন আমি কাজ করতেছি, আচ্ছা, এবার যখন আমরা কাজ করব খুবই ক্লিয়ারিফাই ভাবে বুঝবা। সবাই একটু আমাকে বলো তো, এই যে n অফ HCl গুণ করে যেটা আসছিল, এর মান কত আসছিল? n অফ HCl এর ভ্যালুটা একটু সবাই বলো তো চ্যাট বক্সে। n অফ HCl এর মানটা কত আসছিল বলো তো? 0.1 50 10 ইনভার্স 3। ওকে, তাহলে 5 ইনটু 10 ইনভার্স 4, রাইট? 5 ইনটু 10 ইনভার্স 4। আবার একটু বলো তো ভাইয়া, এখানে নিচেরটার জন্য কত আসতেছে মানটা? 5 ইনটু 10 ইনভার্স 3 আসতেছে। তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে অবশ্যই যার মানটা বলেন, এই দুটার মধ্যে ছোট আসছে কোনটা, স্মলার ভ্যালু কোনটা বলেন তো? স্মলার ভ্যালু কোনটা বলেন তো? স্মলার ভ্যালু কিন্তু হচ্ছে অবশ্যই উপরেরটা, তাই না? 10 ইনভার্স 4 যেটা আছে, রাইট? তাহলে এবার দেখেন, যার ভ্যালু কম ওইটাকে লেফট সাইডে রেখে
ইউনিটরি মেথড করতেছি। ওকে, তাহলে বলেন তো ভাই এখানে 1 মোল HCl যেটা আছে, এই 1 মোল HCl এর জন্য কতটুকু তাহলে লাগবে বলেন তো? হাফ মোল সোডিয়াম কার্বনেটটা লাগবে, রাইট? তাহলে বলেন তো ভাইয়া এখানে কি করলাম, তাহলে 5 ইনভার 10 টু the power 4 এত মোল HCl যদি করতে চাই, তাহলে এখানে জন্য কতটুকু লাগতেছে আপনারা বলেন? কতটুকু সোডিয়াম কার্বনেট লাগতেছে আপনারাই বলেন? 2.5 10 ইনভার্স 4 এত মোল সোডিয়াম কার্বনেট লাগতেছে না? ঠিক বলছে কিনা? লাগতেছে, রাইট? এবার তাহলে বলেন তো ভাই এইটা হচ্ছে আমার লাগছে, এ পরিমাণ হচ্ছে নিউট্রাল হয়ে গেছে। তাহলে এবার আমাকে বলেন তো ভাইয়া নিউট্রাল হয়ে গেছে এই পরিমাণ, বাট তোমার ছিল এই পরিমাণ, রাইট? তোমার ছিল এই পরিমাণ, ইনিশিয়ালি এই পরিমাণ ছিল। তাহলে এবার আমাকে একটু বলেন তো ভাইয়া কতটুকু বাকি আছে? সোডিয়াম কার্বনেট কতটুকু বাকি আছে বলেন তো? এক্সট্রা আছে কতটুকু বলেন? 5 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস কত? মাইনাস হচ্ছে 2.5 10 ইনভার্স 4। সবাই বলেন তো বুঝছেন কিনা? ওকে, তাহলে এবার শুনেন, যদি দুইটা সেম চলে আসে একটু শুনেন, এখানে যখন কাজ করতেছেন তা আমি প্রসেসটাকে বুঝাইয়া বলতেছি, একটু শুনেন, প্রসেসটার দিকে ফোকাস করবেন, এক্সট্রার জন্য বিয়োগ করে দেখবেন। এবার এই এক্সট্রা করার পর দেখবেন কি কি আসতেছে। যদি দেখেন এরকম করার পর যদি দেখেন যে আমার অ্যাসিডটা এক্সট্রা আসছে, যদি দেখেন যে অ্যাসিডটা এক্সট্রা আসছে তাহলে সলিউশন অ্যাসিডিক। যদি দেখেন যে আমার বেসটা এক্সট্রা আসছে তাহলে সলিউশনটা যেন কি টাইপের বলেন তো? বেসিক টাইপের, রাইট? আবার যদি হচ্ছে আমরা কি নিয়ে কাজ করি, আবার যদি দুইটা মান সমান আসে, লাইক এক্সট্রা কিছুই নাই, নো এক্সট্রা যদি থাকে তাহলে সলিউশনটা কি টাইপ বলেন তো? নিউট্রাল টাইপ। কথা কি আমি বুঝতে পারতেছি? ক্লিয়ার? দেখেন প্রসেসটা বুঝছেন? একটু দেখেন। ওকে, তাহলে দেখেন এখানে যখন কাজ করতেছি তার প্রসেসটা মেইনলি সবাই দেখবেন। দেখেন সবাইকে বেসিক টুকু বুঝা গেছে একটু বলেন তো? বেসিক টুকু সবার কাছে ক্লিয়ারিফাই কিনা একটু ভাইকে বলেন। ওকে, ওকে, গুড, চমৎকার। তাহলে দেখেন এই পর্যন্ত যখন কাজ করলাম তাহলে সবাই একটু ফোকাস করেন, এই পার্টটুকুতে কাজ হয়ে গেছে। এবার দেখেন এর পরের পোর্শনটুকুতে যখন আমরা কাজ করতেছি, নিচের পোর্শনে কি বলছে দেখেন তো? এখানে বলছে হচ্ছে কোন গ্রাফটা কাজ করবে। এবার আপনারা আমাকে একটু অ্যান্সার দেন। সোডিয়াম কার্বনেটের সাথে HCl ছিল, ওকে? তাহলে এবার আমাকে বলেন সোডিয়াম কার্বনেট কি স্ট্রং নাকি উইক বলেন? সোডিয়াম কার্বনেট কি স্ট্রং নাকি উইক? উইক, তাই না? একটু আগে কিন্তু এটা বলে আসছিলাম উইক, আর এটা কি বলেন তো? এটা হচ্ছে আমার স্ট্রং, তাই না? তাহলে এবার একটা উইক একটা স্ট্রং আছে, সো এবার কোনটার মধ্যে কাজ করবে বলেন তো? দেখেন তো এই পেজে এটা দেখায় আসছিলাম না? এই যে এই পেজটার মধ্যে কিন্তু এটা দেখায় আসছি, রাইট? সো এই হচ্ছে অবস্থা। দেখেন তো সবাই ম্যাথটা বুঝছি কিনা? ক্লিয়ার সবার কাছে? এই যে দেখেন এখানটা কিন্তু ওই যে পিপিটি করে আসছিলাম, ওকে? এই যে দেখেন এই যে এখানে করা ছিল, ঠিক আছে? এই যে স্ট্রং বেস উইক অ্যাসিড, দেখছেন? ওকে, সো এখানে দেখেন সবাই একটু ঠান্ডা মাথায় সব ম্যাথগুলো বুঝছে কেন দেখেন তো ভাইয়াকে। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। তাহলে এবার দেখেন পরের পেজে হচ্ছে আমরা নেক্সট আরেকটা সেকেন্ড টাইপের ম্যাথ ক্যালকুলেট যখন করতেছি, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ফ্রম দ্য সেকেন্ড পট। তাহলে এবার আপনারা বলেন কোশ্চেনের কি দেওয়া আছে? W/V। তাহলে বলেন তো ভাই W/V এর জন্য কি হবে? সি তে কোনটা বুঝি নাই, কনসেন্ট্রেশনটা, কনসেন্ট্রেশন না বুঝার কি আছে? শোনো আমি তোমাকে বলি, তুমি যে এক্সট্রা পোর্শনটুকু বের করছো না, ওটাকে ভলিউম দিয়ে ভাগ ভাগ মানে ডিভাইড করে দিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তুমি যে ভলিউমটা বের করছো ওটাকে যদি তুমি কি করো, তুমি যদি হচ্ছে টোটাল ভলিউম দিয়ে ডিভাইড করে দাও তাহলে কাজ শেষ, ওটাই বলছিলাম। আচ্ছা, দেখো এখানটার মধ্যে আবার কাজ করতেছি, কনসেন্ট্রেশন ছিল সবকিছু নিয়ে কাজ করবো, ওকে? তাহলে দেখেন এইখানটার মধ্যে যখন কাজ করতেছি তাহলে কি হয়েছে, এবার কোশ্চেনটার মধ্যে একটু মনোযোগ দেন। ক্যালকুলেট কি করতে বলছে? পিপিএম এ বের করতে বলছে। তার আগে W/V থেকে চেঞ্জ করেন, তাহলে S ইকুয়ালস টু সূত্র কি হবে? 10x/m। তাহলে কত হবে? 10 ইনটু 2.55 ডিভাইড বাই m এর মান কত? 40, রাইট? আবার দেখেন ভাইয়া এখানে যখন কাজ করতেছি, এবার বলেন এটা কিসে অ্যান্সার আসছে? মোলারিটিতে বা পিপিএ। এবার কিসে অ্যান্সার করতে বলছে বলেন তো? পিপিএম এ। তাহলে এবার আপনি একটু আমাকে বলেন তো ভাই যে আমরা পিপিএম এ কেমনে বের করি বলেন তো? এস এর মানটাকে ফার্স্টে আপনি মলিকুলার মাস দিয়ে গুণ করবেন, তাহলে অ্যান্সার জানি কিসে আসে? গ্রাম পার লিটার।
আবার এই গ্রাম পার লিটারকে আবার 10 কিউব যদি করে দেন তাহলে অ্যান্সার জানি কিসে আসে বলেন তো? মিলিগ্রাম পার লিটার। বলেন সবাইকে ম্যাথের স্টেপ গুলো বুঝছি? আপনার এই এস এর অ্যান্সারটাকে মলিকুলার মাস তার মানে কত 40 দিয়ে গুণ দিবেন, তাহলে অ্যান্সার কিসে চলে আসবে? গ্রাম পার লিটার। আবার গ্রাম পার লিটারকে 10 কিউব করলে অ্যান্সার কিসে আসবে? মিলিগ্রাম পার লিটার বা পিপিএম। বলেন সবাই বুঝছি কিনা? বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। তাহলে এবার কি হইলো? এক্সপ্লেন হোয়াট উইল বি দ্য নেচার অফ কি মিক্সচার অফ দ্য কি সলিউশন। আচ্ছা, এবার যারা আগের পেজের ম্যাথটা বুঝো নাই, এবার এই ম্যাথটা আমি আরেকবার রিপিট করতেছি। ওকে, ডি নাম্বারটাতে দেখো কি হয়েছে। এখানটার মধ্যে কি হয়েছে? এখানটার মধ্যে আমি H2SO4 নিলাম, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। তাহলে তোমার প্রথম কাজগুলো আগে বুঝো। তুমি প্রথম কাজ হচ্ছে এখানে ব্যালেন্স করবা, ইকুয়েশনকে ব্যালেন্স করবে, এটা তোমার প্রথম কাজ। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে তুমি N অফ H2SO4 বের করবা, N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করবা। ঠিক আছে, কিভাবে? কোশ্চেনে মানে এস আর ভি দেওয়া আছে, দুই কেসের জন্য এস আর ভি বসাবা, বসায় বের করবা। এবার দেখবা যে তোমার কি হয়েছে, 1 মোল H2SO4, 1 মোল H2SO4 নিউট্রাল করতে তোমার কি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে। সো এরকম করে তুমি ইউনিটরি মেথড হয়ে গেছে, যেটা বলতেছিলাম। সরি, একটু মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল। এবার H2SO4 নিয়ে কাজ করছি, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে। তাহলে বলেন তো ভাইয়া, এখানে যখন আমি কাজ করব তাহলে এখান থেকে কোনটা বেশি কোনটা কম এটা বের করতে পারবো কি পারবো না বলেন তো? একটা বেশি থাকবে, একটা কি থাকবে? কম থাকবে। সো এই যে একটা বেশি আর একটা কম আছে, ওটা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখানের মধ্যে খেয়াল করেন, এখানের মধ্যে একটা কি হইতেছে, একটা বেশি আসবে একটা কম আসবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে আপনি দেখবেন যে কোনটা এক্সট্রা আসছে। যদি আমাকে দেখেন যে এক্সট্রা H2SO4 আসছে, তাহলে সলিউশনটা কি টাইপের বলেন তো? সলিউশনটা হচ্ছে আমার অ্যাসিডিক টাইপ। সলিউশন কি টাইপের হবে? অ্যাসিডিক টাইপের হবে। আর যখন দেখবেন যে আমার এক্সট্রা যেটা আছে সেটা কি আসতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আসতেছে, তখন সলিউশনটা কি টাইপের হবে বলেন তো? বেসিক টাইপের হবে। এবার যদি দেখেন যে কোনো এক্সট্রা নাই, কোনোটাই এক্সট্রা নাই, দুটো সমান সমান চলে আসছে যেমন আগের ম্যাথে আসছিল, তাহলে ওখানে কি হয় বলেন তো? ওইখানটার মধ্যে এটা নিউট্রাল হয়ে যাবে। সিম্পল হিসাব। এবার বুঝেন ভালো মতন। এখন ব্যাপারটা হচ্ছে যখন আপনি কাজ করতেছেন, মিক্সচারে কি বের করতে বলছে? মিক্সচারের নেচার বের করতে বলছে, তার নেচার এভাবে বের করবেন। এবার এখান থেকে যদি আপনাকে মিক্সচার এই দুটা ভলিউম যে আছে, এই দুটা ভলিউমের যোগফল দিয়ে ডিভাইড করে দেন, তাহলে বলেন তো এখানে কি হবে? তাহলে এখানে পাওয়া যাবে কি কনসেন্ট্রেশন। টোটাল যে মিক্সচার আসছে ওই মিক্সচারে কি পাবেন? কনসেন্ট্রেশন। বলেন সবার কাছে কি এবার আগের ম্যাথ পরের ম্যাথ সব ম্যাথ ক্লিয়ার? হ্যাঁ, লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এক্স্যাক্টলি। ঠিক আছে, দেখেন সবাই বুঝছেন কিনা? ওকে, গুড, চমৎকার, এই পর্যন্ত হইলো। তাহলে চলেন সামনের দিকে যাই। এবার খেয়াল করবেন, এবার আসি অক্সিডেশন রিডাকশনে। তাহলে সবাই একটু বলেন তো, 0 থেকে +2 যদি হয়, তাহলে এখানে যদি আমার এই যে অক্সিডেশন নাম্বার যেটা আছে, ওটা যখনই হচ্ছে প্রোডাক্টে বেড়ে যায়, তখন এখানটার মধ্যে ইলেকট্রন কি ডোনেট করতে হয় না? ডোনেট করতে হয়। যদি ইলেকট্রন ডোনেট করে তাকে আমরা কি রিঅ্যাকশন জানি বলি বলেন তো? অক্সিডেশন বলি। কি বলি এটাকে আমরা? অক্সিডেশন, রাইট? আবার বলেন তো ভাইয়া, এখানটার মধ্যে যখনই কপার 2+টা আছে, ইলেকট্রন যখন কাজ করে এটা কি কপার হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা জানি কি রিঅ্যাকশন বলি বলেন তো? রিডাকশন বলি, রাইট? রিডাকশন বলি। তাহলে যার অক্সিডেশন হয় ওটাকে বলি রিডাকটেন্ট, আর যার রিডাকশন হয় তাকে কি বলি? অক্সিডেন্ট। তাই না? মনে আছে না সবার বলেন তো? মনে আছে, গুড। তাহলে এই পর্যন্ত হয়ে গেল, সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে, গুড। তাহলে এবার দেখেন পরের পেজে যাব। এবার এখানে যখন কাজ করতেছি, খুবই ঠান্ডা মাথায় আমার কথাটা বুঝবেন। ওকে, দেখেন এবার এই যে আমার ম্যাথটা আছে, এখানটার মধ্যে যখনই আপনি ব্যালেন্স করতে চাচ্ছেন, তখন আপনি এই স্টেপগুলো ফলো করবেন। ওকে, এই ব্যালেন্সিং এর সময় একটু মনোযোগ দেন। আচ্ছা, এই যে অ্যাটম নাম্বার অফ ইচ এলিমেন্ট উইল বি ইকুয়াল নিয়ে কাজ করতে হচ্ছে। এবার দেখেন
আচ্ছা দেখেন এখানটার মধ্যে কি হয়েছে, বোথ সাইড ইকুয়েশন সমান করতে হবে। এবার আমার যে রিঅ্যাকট্যান্ট আছে আর আমার যে প্রোডাক্ট আছে ওইখানে স্পেক্ট্রাল আয়নটা সেম থাকতে হবে। এবার এই অনুযায়ী আমরা আস্তে আস্তে করে কাজ করবো। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এই পেজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি হয়েছে, এখানটার মধ্যে অবশ্যই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস সমান হইতে হবে অক্সিডেশন রিঅ্যাকশনে। আর কি হইতে হবে, অ্যাসিডিক আর বেসিক মিডিয়ামের মধ্যে কি করতে হবে বলেন তো, রিঅ্যাকশনটার মধ্যে অ্যাসিডিক নাকি মিডিয়াম এটা আগে থেকে জানা থাকতে হবে। ঠিক আছে, এবার তাহলে কাজ করেন। এখানে যখন আমরা কাজ করতেছি ঠান্ডা মাথায় একটু আমার কথা শুনবেন। দেখেন সবকিছু দেয়া আছে, এই অক্সিজেন গুলাতে MnO4- থেকে Mn2+ হয়ে যায়। অ্যাসিডিক সলিউশন নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এখানে দেখেন 5টা ইলেকট্রন কি করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। এখানের মধ্যে কি করতে হয়, 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হয়। দেখেন এখানে যখন এক্স থেকে এক্স হয়েছে এটা কাজ করা যাবে, এখানে কি করতে হচ্ছে, দুইটা করতে হচ্ছে। এবার শুনেন এখানে এই পেজে যা যা কিছু দেওয়া আছে সবকিছু নিয়ে আপনি কাজ করবেন। ওকে, খালি একটা ছোট্ট অ্যান্সার দেন আমাকে। যদি H2O2 থেকে O2 করতে হয় তাহলে এখানে বলেন, আপনারা একটু আমাকে অ্যান্সার দেন। H2O2 থেকে যদি হচ্ছে আমি O2 চাই তাহলে বলেন তো কি লাগে। H2 আকারে ভাঙলাম, এটাকে ভেঙে 2H+ আর 2 ইলেকট্রন আকারে লিখলাম। এভাবে ভাঙা যাবে কি যাবে না বলেন। যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটু ঠান্ডা মাথায় এই পেজটা একটু দেখে নেন। পরের পেজ থেকে আমরা এই ম্যাথগুলোতে ইউজ করা শুরু করব। ওকে, এটা একটু সবার মুখস্থ করতে হবে। ওকে, এই পেজটা সবার জন্য মুখস্থ করতে হবে। ওকে, তাহলে দেখো পরের পোর্শনে কাজ করতেছি। এবার এখানে আমি দেখতেছি, দেখো KMnO4 আছে, এগুলো নিয়ে কাজ করব, ধীরে ধীরে কাজ করব। ওকে, ধীরে ধীরে কাজ করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার মিডিয়াম H2SO4 আছে হচ্ছে মিডিয়াম হিসেবে। সো এই ব্যালেন্সিং করার ক্ষেত্রে তোমাকে কি দেখতে হবে, তোমাকে দেখতে হবে এইটা আর এইটাকে নিয়ে। মনে করে শোনো, প্রথম কথা হচ্ছে যে তোমার 1 নম্বর স্টেপ কি, স্টেপ 1 হচ্ছে স্পেকটেটর আয়ন যেটা থাকবে ওই স্পেকটেটর আয়নটাকে তোমাকে বাদ দিতে হবে। বাদ, ঠিক আছে, এটাকে কি করতে হবে, ইকুয়েশন থেকে কাউন্টে আনা যাবে না, বাদ দিয়ে দিব এটাকে আমরা। এখন স্পেকটেটর আয়ন চিনবো কেমনে, স্পেকটেটর আয়ন হচ্ছে যারা হাইড্রোজেন অথবা যারা গ্রুপ 1 এর এলিমেন্ট থাকবে ওরা। এই কেসে বলতো কে কে, অথবা যারা কি আছে, যারা রেডিক্যাল আছে, ঠিক আছে, রেডিক্যাল, ঠিক আছে, ওরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আপনারা একটু আমাকে বলেন দেখি এখানটার মধ্যে, এখানটা আপনারা একটু বলেন। এখানে এই ফেরাস সালফেটের SiSO4 এটা হচ্ছে একটা কি স্পেকটেটর আয়ন। আবার KMnO4 এর মধ্যে পটাশিয়ামটাও কি একটা স্পেকটেটর আয়ন, তাই না? আচ্ছা, তাহলে একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করেন তো ভাইয়া, এখানে যখন কাজ করতেছি তাহলে এইটা বাদ দেওয়ার পর রিঅ্যাকট্যান্টটা বাকি থাকে কি কি, রিঅ্যাকট্যান্টটা বাকি থাকে হচ্ছে Fe2+ সাথে কি থাকে MnO4-। ঠিক বলছি না? সবাই আগে দেখেন স্টেপ 1টা বুঝছেন কিনা, সবাই বলেন তো স্টেপ 1টা বুঝছি কিনা, তারপর আমি স্টেপ 2-তে যাবো। ওকে, চমৎকার। তাহলে চলেন এবার কাজ করি। এবার স্টেপ 2 যেটা আছে এই স্টেপ 2 নিয়ে কাজ করতেছি। একটু আগে পড়ে আসছেন যে অ্যাসিডিক সলিউশনের মধ্যে আমার কি হয়, Fe2+টা Fe3+ এ কনভার্ট হয়। সো দিলাম ইলেকট্রন ডোনেট করে, হয়ে গেল Fe3+। এবার বলেন MnO4- যেন কিসে কনভার্ট হয়ে যায় বলছেন, Mn2+ এ কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়, 5টা, রাইট? এবার একটু ঠান্ডা মাথায় আমার কথা শুনবেন। দেখেন এবার এখান থেকে যখন কাজ করতেছি এখানটার মধ্যে ঠিক যতগুলা হচ্ছে, দেখেন আমার যেটা হচ্ছে কাজ করতেছি MnO4- এর মধ্যে এখানে 4টা অক্সিজেন আছে। তাহলে অক্সিজেনের ব্যালেন্সিং এর জন্য এই রিঅ্যাকট্যান্টে যতগুলো অক্সিজেন এখানে ঠিক ততগুলোই ওয়াটার নিব। আর ওয়াটার নিলে আবার কি বেশি হয়ে গেছে বলেন তো, হাইড্রোজেন বেশি হয়ে গেছে না? তাহলে এখানে কি বসাবো বলেন তো, 8টা H+ বসাবো। কি বসাবো, 8টা H+। ওকে, তাহলে বলেন এখানে 5টা আছে, তাহলে এখানেও কি 5 দিয়ে গুণ করতে হবে না, কজ ইলেকট্রন ডোনেট আর অ্যাকসেপ্টেন্স কি হয়, সমান হয়। তাহলে কি করব বলেন তো, এখানে হইলো 8টা H+, এখানটার মধ্যে কি আসলো MnO4-, 5টা কি Fe2+, প্রোডাক্টে কি আছে 5টা Fe3+, Mn2+, সাথে হচ্ছে কি ওয়াটার। এবার বলেন ভাই স্টেপ 3 জানে কি ছিল, স্টেপ 3 হচ্ছে আপনি 1 নাম্বার স্টেপে যে স্পেকটেটর আয়নগুলোকে বাদ দিছেন ওই স্পেকটেটর আয়নগুলোকে এখানে আবার কি করবেন, অ্যাড করবেন। যেগুলোকে এখানে রিমুভ করছিলেন এগুলোকে এখানে কি করবেন, অ্যাড করবেন। ওকে, তাহলে দেখেন ভাইয়া কাকে কাকে তাহলে অ্যাড করব, পটাশিয়ামকে অ্যাড করব, সালফেটকে অ্যাড করব। তাহলে দেখেন এটাতে কি হয়ে যাচ্ছে, H+ থেকে তৈরি হচ্ছে H2SO4। আস্তে আস্তে ব্যালেন্স করেন। হ্যাঁ, এখানে 8টা বানাইতে হবে। তাহলে 8টা বানাইতে হলে H2SO4 এর আগে কত দিব বলেন তো, H2SO4 আগে কত দিব, 4 দিব। ঠিক আছে, 4 দিব, ঠিক আছে। আবার বলেন তো ভাইয়া এখানের মধ্যে কি আছে MnO4-। MnO4- এর মধ্যে তাহলে কি দিতে হবে, পটাশিয়াম। তাহলে কি করব বলেন তো,
KMnO4। আবার দেখেন ফেরামের মধ্যে কি অ্যাড করতে হবে বলেন তো, ফেরাস সালফেট। তাহলে এখানে 5 ছিল ব্যালেন্সিং করে, তাহলে নিচেরটার মধ্যে কত গুণ দিব বলেন তো, আপনারাই বলেন তো কত দিয়ে গুণ দিব? 5 দিয়ে গুণ দিব না? 5, রাইট। তাহলে এবার আমাকে বলেন তো ভাইয়া, এখানে আরেকবার কাজ করব, আস্তে আস্তে আসেন, হ্যাঁ আস্তে আস্তে আসেন। এখানে দেখেন আবারও Fe2 ছিল। এবার আমাকে একটু বলেন, Fe3 যদি থাকে তাহলে তার ভ্যালেন্সি কত বলেন তো? তার ভ্যালেন্সি কত? তার ভ্যালেন্সি কিন্তু হচ্ছে 3, রাইট। আবার সালফেট যেটা ছিল, ওই সালফারের ভ্যালেন্সি কত বলেন তো? সালফেটের ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে বলেন তো আমার এখান থেকে মলিকুলার কম্পাউন্ড কি আসবে? Fe2SO4 তাহলে দেখেন এখান থেকে লিখতেছি এইটা, এটা কি হয়ে যাবে? Fe2SO4 এখানে 5 বানাইতে হইলে এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 5/2। ঠিক বলছি না বলেন তো? যারা বুঝে না বুঝায় বলি, 5/2 নিচ্ছে এখানে। তাহলে এখানে লাভ কি হয়েছে? এই 2 আর এই 2 কাটলে আমার 5টা Fe3+ আসে। দেখেন সবাই বুঝছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে Mn আছে, তাহলে এখানে নিলাম MnSO4। ওকে, আর লাস্ট লাইনে গিয়ে 4টা ওয়াটার অ্যাড করছি। এবার দেখেন, কখনো কি শুনছেন কোন অক্সিডেশন রিঅ্যাকশনের মধ্যে আমার কোএফিসিয়েন্টটা কি আসে, ফ্র্যাকশনে আসছে? কোনোদিন জীবনে শুনছি আমরা এগুলো বলো? শুই নাই কিন্তু। সো এখন এই ফ্র্যাকশনটাকে যদি দূর করতে হয় তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগতে পারে বলেন তো? 2 দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, রাইট। 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কি আসবে বলেন তো? তাহলে এখানে আসবে 8H2SO4 প্লাস কি, প্লাস 2KMnO4 প্লাস কি, 10FeSO4। এখানে কি হচ্ছে দেখেন তো, 5Fe2SO4 হোল 3, 2MnSO4, সাথে কি আসলো? 8টা ওয়াটার। এবার বলেন কোনোটার কোফিশিয়েন্ট কি এবার আর ফ্র্যাকশন আসছে? আসে নাই। যদি কোনোটা কোফিশিয়েন্ট ফ্র্যাকশন না আসে, তাহলে একদম লাস্ট লাইন যেটা থাকবে না, ওই লাস্ট লাইনে গিয়ে আপনি হচ্ছে K2SO4 অ্যাড করবেন। কেন K2SO4? কজ যারা যারা স্পেক্টরের আয়ন ছিল ওরা কি অক্সিডেশন রিঅ্যাকশনে আসছে? আপনারা বলেন, যারা যারা স্পেক্টরের আয়ন ছিল ওরা কি অক্সিডেশন রিঅ্যাকশনে আসছে? আসে নাই কিন্তু। সো অবশ্যই এখানে কিন্তু কাজ করা যাবে না। কথা কি ক্লিয়ার? সো লাস্ট লাইনে গিয়ে সবকিছু যখন হয়ে যাবে তখন K2SO4 অ্যাড করবেন। ঠিক আছে? ওকে, গুড, চমৎকার। এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এবার খেয়াল করবেন, এই পার্টটুকু শেষ। তাহলে বলেন সবার কি এই পেজটা বুঝা গেছে কিনা? বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। ও, এমএন কিভাবে 5টা লাগতেছে বুঝাই বলি, খেয়াল করো, সমস্যা নাই। বলি, KMnO4O- এর মধ্যে এই যে MnO4- কে যদি তুমি অক্সিডেশন নাম্বার বের করো, ওই যে ছোটবেলার মতো x-2 × 4 = -1, তাহলে x এর মান কি +7 আসে না? তো বলো, এটা +7 থেকে +2 হয়েছে, তাহলে +7 থেকে +2 হইতে হলে কি ইলেকট্রন 5টা কি অ্যাকসেপ্ট করতে হয় না? ওটাই লিখছি। এবার বুঝছো কিনা? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে যাব। এবার খেয়াল করেন এই পার্টটুকুর পরে এখানে মোটামুটি আপনাদের আগের পেজ সহ যতগুলা ছিল পেজ, যতগুলা লাগবে আপনাদের এইচএসসির জন্য সবগুলো এখানে দেয়া আছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখানটার মধ্যে সবকিছু মূলত দেয়া আছে, এটা ছিল এটা ছিল এটা ছিল সবকিছু দিয়ে দিছি। তাহলে বলেন সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? পারছি। এবার তাহলে মনোযোগ দেন এই পার্শ্বক্যর মধ্যে যখন কাজ করতেছি। এবার এখানটার মধ্যে একটু ওয়েট করেন। এখানে বলেন তো ভাইয়া Fe3+ অক্সিডাইজিং এজেন্ট একটু ব্যাখ্যা করতে হবে, এটা আমরা সবাই পারবো, ওই যে জাস্ট ডিরেক্টলি হচ্ছে ডেফিনিশন থেকে আসবে। ওকে, ডেফিনিশন পরে আসছি, ওইখান থেকে আসবে। ওকে, এবার দেখেন ভাইয়া এখানটার মধ্যে কি বলছে, ইম্পিউরিটি বের করতে বলছে, খুবই ঠান্ডা মাথায় বুঝবেন। যখন আমরা এরকম টাইপের কাজটা করতেছি, একটু আগে কি আমরা এগুলা বলেন তো, এগুলা কি আমরা একটু আগে কাজ করে আসছি না? করে আসছে কিন্তু, ঠিক আছে। এবার একটু আস্তে আস্তে আসে, দেখেন আগে ডি নাম্বারটা করতেছি, পরে সি করে দিচ্ছি আমি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আগে ডি করব তারপর সি করব। আগে বলেন ভাই এখানে যখন কাজ করতেছি, এবার আহ, এবার এখানটার মধ্যে কি হচ্ছে আগে বুঝেন। আমরা এখানটার মধ্যে এই যে ইমপিওর, এই ম্যাথটা করার জন্য যেটা মনে রাখতে হবে, যে একটা এখানের মধ্যে এমপিওর এফই আছে। এখন মনে রাখবেন যে আমার রিয়াকশন যে করতেছে, সবসময় মনে রাখবেন রিয়াকশন যখন হচ্ছে, ওই রিয়াকশনের মধ্যে শুধুমাত্র পিওর এফই যাবে। পিওর কি যাবে? এফই যাবে। তাহলে বলেন তো ভাইয়া, আগের পেজে আমরা মাত্র সমতা করে আসছি, ব্যালেন্স করে আসছি। তার আগে একটু বলেন এই এফই কে যখনই H2SO4 এ অ্যাড করা হয় তখন ও কি ক্রিয়েট করে বলেন তো? ফেরাস সালফেট আর হাইড্রোজেন ক্রিয়েট করে না? কি ক্রিয়েট করে? ফেরাস সালফেট আর হাইড্রোজেন। তাহলে বলেন অ্যাকচুয়ালি এই যে আমাকে যে বলতেছে সলিউশনটা ক্রিয়েট হইতে, এখানে অ্যাকচুয়ালি KMnO4 এর সাথে কে বিক্রিয়া করতেছে? KMnO4 করতেছে কিন্তু, এটা বুঝো আগে। ছবিটা দেখে আগে দেখো এটা বুঝছো কিনা, কজ এটা কিন্তু মোটামুটি সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে একটা। ঠিক আছে, একটু বুঝেন কি বলতেছি, যে আমার যে এফিটা আছে
ওই এফি নিয়ে আমাকে কাজ করতে হবে, রাইট? তো এখন এই এফিটা আছে, এখন এই এফির মধ্যে যে পিওর পোর্শনটুকু আছে, এই পিওর পোর্শনটুকু H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করছে, তাহলে কি উৎপন্ন হয়? FeSO4 আর হাইড্রোজেন। তাহলে বলেন তো ভাইয়া, এবার এই যে FeSO4 মানে হাইড্রোজেন তো উড়ে চলে যাবে, তাই না? তাহলে রিঅ্যাকশন করবে কে? অ্যাকচুয়ালি রিঅ্যাকশন করবে এই ফেরাস সালফার আর KMnO4। তাহলে বলেন এটাই কি আমরা জাস্ট আগের পেজে করে আসছিলাম না? বলেন তো। ওকে, গুড। দেখেন সবকিছু মানে কিন্তু দেয়া আছে। তাহলে বলেন এই আগের পেজে আমরা সমতা করে আসছিলাম, তাহলে কি নিব বলেন তো? 2KMnO4 প্লাস 10 FeSO4 প্লাস কি, প্লাস 8H2SO4। কোত্থেকে লিখতেছি? এই যে আমাদের যে আগের পেজটা ছিল, দেখো এখানে ব্যালেন্স করে আসছিলাম, কিন্তু এটারই ব্যালেন্সিং শিখাইছি কিন্তু, ঠিক আছে? এই যে লাস্ট লাইনটা থেকে লিখতেছি আর কি, বুঝছো? তো এখানে কি কি আসলো দেখো, এটা ব্যালেন্সিং থেকে আমরা কি কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে এখানটার মধ্যে 5Fe2SO4 হোল 3 প্লাস কি, প্লাস হচ্ছে আমার 2MnSO4 প্লাস কি, প্লাস কি হচ্ছে আমার এখানে 8H2O, আর লাস্টে ছিল কি K2SO4। এবার তাহলে সবাই একটু বুঝবেন, দেখেন এখন আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে 2 মোল KMnO4 যখন ইউজ করা হচ্ছে, তার জন্য কি লাগে? তার জন্য লাগে হচ্ছে 1 মোল ফেরাস সালফেট। আর 1 মোল ফেরাস সালফেট কোত্থেকে আসে বলেন তো? 1 মোল ফেরাল থেকে না? বুঝেন? এই 2 এর জন্য কি লাগে? 2 এর জন্য এখানে লাগে 10। ও সরি, বলে কেউ বলতেছে 10, লিখছে হচ্ছে 1। একটু দাঁড়াও, দেখো এখানে বুঝো, এখানে দেখো 2 লাগছে, তার জন্য এখানে কত লাগছে বলেন তো? 10 লাগছে না? তাহলে দেখেন কি লিখবো, 10 মোল FeSO4। ওকে, তাহলে যদি 10 মোল FeSO4 হয়, তাহলে এখানে কি ক্রিয়েট হয় বলেন তো? 10 মোল কি Fe। ঠিক বলছি না বলেন? বুঝেন কস কি, কস একটা এফি থেকে একটা FeSO4 আসে, সো 10টা FeSO4 আনতে কি লাগবে? 10টা Fe লাগবে, ঠিক? তাহলে বলো এখানে আমরা ডি কাজ করব, তাহলে বলো তো 1 মোল KMnO4 এর জন্য কত মোল Fe লাগবে? তোমরা অ্যান্সার দাও দেখি, কত মোল Fe লাগবে? 5 মোল Fe লাগবে। গুড, চমৎকার চমৎকার, ঠিক আছে, 5 মোল কি লাগবে? Fe লাগবে। তাহলে এবার তোমরা বলো, কোশ্চেনের মধ্যে সব মান দেয়া আছে, এ মান করলে কি পাওয়া যায়? n = SV। তাহলে কি হবে বলেন তো? 0.3 ইনটু 15 10 ইনভার্স 3, রাইট? তো এখানে n এর মানটা নিয়ে কাজ করা যাচ্ছে, রাইট? তো বলেন তো ভাইয়া, তাহলে এই উপরের যে মানটা লিখতেছি, এই মানটার জন্য আমরা ওই কি মানে যদি এখানটার মধ্যে ইউনিটরি মেথড করি, তাহলে আলটিমেটলি এটার জন্য আমরা অ্যান্সার বের করতে পারবো কি পারবো না? আপনারা বলেন। পারবো কিন্তু, তাই না? 0.3, এর কত? 15 ইন্টু 10 ইনভার্স 3, এত মোল আসলো। তাহলে বলেন মোলে গ্রামে, মোলকে গ্রামে নিতে হলে ক দিয়ে গুণ করতে হয়? মোল থেকে গ্রামে নিতে হলে ক দিয়ে গুণ করতে হয়? মোল থেকে গ্রামে নিতে হলে কি দিয়ে গুণ দিতে হয়? মলিকুলার মাস বা অ্যাটমিক মাস দিয়ে। তাহলে বলেন ফেরামের অ্যাটমিক মাস কত? 55.85। এটা দিয়ে গুণ দিয়ে দিবেন, অ্যান্সার চলে আসবে। দেখেন সবাই কি ম্যাথটা বুঝছেন কিনা? ওকে, ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, এবার আমাকে একটু বলবেন, আপনি যে অ্যান্সারটা বের করলেন এটা কি পিওর মান নাকি ইমপিওর মান বলেন তো? আপনি যে এফিটা বের করতেছেন, এই এফি কিন্তু হচ্ছে পিওর এফি, তাই না? এই এফিটা কি পিওর এফি, রাইট? পিওর এফি। তাহলে বলেন, এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এখান থেকে আমরা ইমপিওরিটি বের করা পসিবল কি পসিবল না বলেন তো? তাহলে যদি আপনাকে ইমপিওরটা বের করতে বলতো, তাহলে আপনার টোটাল যে মানটা কোশ্চেনে দেওয়া ছিল 1.5, ওইখান থেকে ডাব্লিউ অফ এফ যেটা আপনি একটু আগে উপরে বের করলেন পিওরটা, এখান থেকে যেটা পাইছেন আপনি, হ্যাঁ, ওটা দিয়ে করে দিলে কি অ্যান্সার আসবে কি আসবে না বলেন তো? আসবে কিন্তু, রাইট? এখান থেকে করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। বলেন সবাই কি ম্যাথটা বুঝছি? ওকে, তাহলে যারা বুঝেন নাই ওদের জন্য আবারও একটু সি নাম্বারটা দিকে মনোযোগ দেন। এবার আমরা রিঅ্যাকশন দিব কার কার মধ্যে? KMnO4 আর H2O2 এর মধ্যে, রাইট? তাহলে এবার একটু শুনবেন, এখানটার মধ্যে দেখেন এই যে আগের পেজটার মধ্যে আমি ব্যালেন্সিং সব দিয়ে রাখছি। ওকে, এবার একটু মনোযোগ দেন, এখানের মধ্যে খেয়াল করেন, সরি, এখানের মধ্যে যখন কাজ করতেছি, এই যে KMnO4 আর H2O2 এর জন্য আমরা কাজ করলাম। এবার দেখেন এটার মধ্যে আমার কাজটা কি, শুধু ঠান্ডা মাথায় একটু দেখে দেখে বসানো। দেখেন আমি লিখে দিচ্ছি, KMnO4 আর H2 আছে, H2SO4 এর সাথে, ঠিক আছে? সো এখানে কি হচ্ছে, এই বসালাম হচ্ছে 2, এই বসালাম হচ্ছে 5, এখান থেকে প্রোডাক্টটা কি হচ্ছে 2MnSO4। মানে একটু বুঝো এখানে কি হয়েছে, বুঝো একটু ভালো মতন, জাস্ট ঠান্ডা মাথায় একটু ব্যালেন্স করে, ওই যে আগের পেজের মতো বড় করে যে আসবে না সি নাম্বারে, ব্যালেন্স করে ওইভাবে একটু বসাইতে হবে, নাহলে মুখস্থ করতে হবে। আসলে এই ছাড়া কিন্তু শর্টকাট ওয়েতে করতে গেলে গ্যাঞ্জাম আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ভাইয়া, এবার একটু মনোযোগ দাও, একটা শর্টকাট আছে, যাও তোমাদের বলি, সমস্যা নেই, তোমরা তো আসোই, ওটা পরে পরে নামাজে ব্রেক দিচ্ছি, একটু ওয়েট করে চ্যাপ্টার শেষ করে আমি নামাজে ব্রেক দিব, সমস্যা নেই। আচ্ছা, একটু ছোট্ট করে আমার কথা শুনবা, একটু আসছে, দাঁড়াও।
একটু দেখো এখানটার মধ্যে খেয়াল করো তো, একটা জিনিস তোমাদের শিখাই, দাঁড়াও শিখে যখন করছো বলেই দিয়ে যাই। আচ্ছা, এবার দেখো তো ভাইয়া, এই পার্টটুকুর মধ্যে দেখো তো এখানটার মধ্যে কি হচ্ছে। এইখানটার মধ্যে মনে রাখবা একটা অক্সিডেন্ট আর একটা রিডাক্টেন্টের কেসে, একটা অক্সিডেন্ট একটা রিডাক্টেন্টের কেসে তোমার হচ্ছে ডোনেটেড বা অ্যাকসেপ্টেড যে ইলেকট্রন গুলো আছে না, ডোনেটেড বা অ্যাকসেপ্টেড যে ইলেকট্রন গুলো আছে, এটাকে আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার বা ই। ঠিক আছে, তার মানে বলো তো ভাইয়া এই MnO4 মাইনাসের জন্য ই এর মান কত 5, এটার জন্য ই এর মান কত 6, আর এটার জন্য দেখো তো ভাই Fe2 প্লাস থেকে Fe3 হয়েছে, সো ইকুইভ্যালেন্ট নাম্বার কত 1, আর এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার কত 2। কথা বুঝো আস্তে আস্তে কি কি বলতেছি বলতো, যে একটা অক্সিডেন্ট আর একটা রিডাক্টেন্টের জন্য যতগুলা ইলেকট্রন আমার ডোনেট বা অ্যাকসেপ্টেড হবে, তাই কি তাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার, তাই কি আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। এবার এই কথাটাকে আমরা সামনে অনেকবার ইউজ করবো, একটু দেখো এই যে দেখো এই ব্যালেন্সিংটা শর্টকাটে করার জন্য তোমাদেরকে বলতেছি আর কি, তো দাঁড়াও পুরোটা প্রথম দিকে করব, ঠিক আছে। আচ্ছা দেখো এবার এই পোর্শনটুকুতে যখন কাজ করতেছি, এবার ধরো আমার এখানে আছে KMnO4, এবার KMnO4 আছে H2O2 আছে, বলো KMnO4 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ওর ইকুইভ্যালেন্ট নাম্বার জানি কত বলেন তো 5, তাই না, ওর ইকুইভ্যালেন্ট নাম্বার কত 5, ঠিক বলছি না। ওকে, তাহলে এবার দেখেন, তাহলে ওর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 5। আবার এখানে H2O2 দুইটা ইলেকট্রন কি করতেছে, সে অ্যাকসেপ্ট ডোনেট করতেছে, সো এর ইকুইভ্যালেন্ট নাম্বার কত 2। ওকে, এবার যেটা করবা শর্টকাটটা শুনো, শর্টকাটটা শুনো, ঠিক আছে, সেটা করে তোমাদের সমতা করতে হবে না, সেটা হচ্ছে তুমি ইকুইভ্যালেন্ট নাম্বার গুলোকে ক্রস গুণ করবা। কি করবা বলো তো, ইকুইভ্যালেন্ট নাম্বার গুলোকে ক্রস গুণ করবা। দ্যাট মিন্স তুমি যখন কাজ করতেছো, তুমি যখন কাজ করতেছো তুমি তখন কি করবা, ওর ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ওরে গুণ করবা, বুঝো, এই যে ওর যে ইকুইভ্যালেন্ট নাম্বারটা আসছে ওইটা বসাবা হচ্ছে KMnO4 এর সামনে, আর KMnO4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার বসাবা ওর সামনে, বাস তোমার কাজ কিন্তু শেষ। ঠিক আছে, দেখো এইটুক বুঝলে কিন্তু তোমার কাজ একদমই শেষ। কেমনে আমি বুঝাই বলি, দেখো 2 দিছো, ইকুইভ্যালেন্ট নাম্বার কি আগে বুঝো, যতগুলো ইলেকট্রন ডোনেট বা অ্যাকসেপ্ট করছে ওটা কোথা থেকে পাবো, 4টা মুখস্থ করলে পাবো। ঠিক আছে, এবার তুমি ইকুইভ্যালেন্ট নাম্বার কি, যতটুকু দান গ্রহণ হয়েছে ওটা মানটা, এবার তুমি ওর ইকুইভ্যালেন্ট নাম্বার লিখবা ওর আগে, ওর ইকুইভ্যালেন্ট নাম্বার লিখবা ওর আগে। ওকে, ক্রস গুণ করলা। এবার দেখো ভাইয়া এখানে যদি 2 বসে MnOর আগে, তাহলে এখানেও 2 বসবে, এখানে 5 বসলে এখানেও 5 বসবে। এবার বলো ভাইয়া এখানে টোটাল এই KMnO4 2 KMnO4 এর মধ্যে অক্সিজেন কয়টা আছে তোমরা বলো, 2 আর 4 গুণ করলে মোট কয়টা অক্সিজেন বলো, কয়টা অক্সিজেন বলেন, 8টা অক্সিজেন, রাইট, এক্স্যাক্টলি। তো এখানটার মধ্যে মোট কি হয়েছে 8টা অক্সিজেন আছে, যদি 8টা অক্সিজেন থাকে, এখানের মধ্যে একটু খেয়াল করবেন, এখানে যখন কাজ করতেছি একটু মনোযোগ দেন, এই পোর্শনটুকুতে আমি কি বলতেছি, এই পোর্শনটুকুতে আমি বলতেছি হচ্ছে যে এখানটার মধ্যে কি হয়েছে, এখানটার মধ্যে যখনই হচ্ছে আমার কি হয়েছে, দুইটা MnO4 মাইনাস নিয়ে আমি কাজ করতেছি। এই দেখো এখানটার মধ্যে যখন কাজ করতেছি, আচ্ছা এবার দেখো এখানে কি হয়েছে, 2 × 4টা অক্সিজেন ছিল, সো মোট কয়টা অক্সিজেন আসছে বলতো 8টা। তাহলে যদি 8টা অক্সিজেন হয় তাহলে বলতো ভাইয়া এখানে কি বলছিলাম, যতগুলা অক্সিজেন ততগুলা ওয়াটার ততগুলা কি H2SO4, রাইট, যতগুলা ওয়াটার ততগুলা কি নিতে হয় বলেন তো, H2SO4 নিতে হয় না, ওটা কিন্তু এখানে করা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার বলেন একবার ব্যালেন্স হয়ে গেলে ম্যাথ করা কি আর কোনো ব্যাপার আমার জন্য, একদম সহজ না। খালি কি নিবেন বলেন তো, খালি নিবেন হচ্ছে যে 2 মোল KMnO4 যেটা ছিল, এই 2 মোল KMnO4 ইজ ইকুয়ালস টু কি, ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 মোল H2O2, তাই না। তাহলে বলেন তো ভাইয়া এটা করতে হলে এখান থেকে আমরা ইচ্ছা করলে সবকিছু মান দেয়া আছে, জাস্ট আগের ম্যাথটা মতো বের করতে পারবো কি পারবো না বলেন, পারবো, রাইট, এক্স্যাক্টলি। তাহলে এবার সুন্দর করে শুনবেন, আমি আবার একটু জাস্ট শর্টকাটটা আরেকবার সাম আপ করতেছি। যখনই আপনি শর্টকাটটা ইউজ করবেন কি মনে রাখবেন, যে আমরা কিসের ক্রস গুণ করি বলেন তো একটু আমাকে, কিসের ক্রস গুণ, ইকুইভ্যালেন্ট নাম্বারের ক্রস গুণ, তাই না। সো একটার ইকুইভ্যালেন্ট বসবে আরেকটার আগে, আরেকটাটা বসবে আরেকটার আগে, বলেন সবার কাছে ক্লিয়ার কিনা, ক্লিয়ার, ওই অনুযায়ী খালি প্রোডাক্ট গুলো লিখে দিবেন, কাহিনী শেষ। আর আলটিমেটলি আমাকে বলেন তো, আমি শুধু অক্সিজেন রিডাকশন জানলেই তো আমি ম্যাথ করতে পারি, তাই না, পারি কি পারি না বলেন তো, পারি কিন্তু। ঠিক আছে, তাহলে চল সামনের দিকে আগাবো এবার আবার। এবার এই পোর্শনটুকুতে এখানে আবার কাজ করতেছি, তাহলে ব্যালেন্স করতে বলছে আবারও সেম কথা, তাহলে বলেন তো এই ম্যাথটা এবার সবাই পারবো কি পারবো না, বলেন হুবহু সেম ম্যাথ পারবো কি পারবো না, জাস্ট শুধু এতটুকু আমাকে বলেন তো, সি
আর এর মধ্যে কোনটা নিয়ে কাজ করব, এটা আমাকে বলেন। মানে এটুকু তো বুঝতেছি, এটা হচ্ছে Fe আছে, এই Fe আর H2SO4 মিলে কি হয়ে যাবে, FeSO4 হয়ে যাবে। তাহলে এবার আমাকে একটু বলবেন যে এই যে FeSO4 আছে, এটাকে টাইট্রেট করতে আমি A ইউজ করব নাকি B ইউজ করব, এটা C ইউজ করব, কোনটা ইউজ করব এটা বলেন। এক্স্যাক্টলি, দেখেন ওর কিন্তু কনসেন্ট্রেশন মিসিং আছে, ওর কিন্তু কনসেন্ট্রেশন মিসিং আছে। সো এটা কিন্তু ডেটা না থাকলে আপনি বের করতে কি পারবেন, পারবেন না কিন্তু। তাহলে কি, যেটার ফুল ভ্যালু দেওয়া আছে তার জন্য বের করবেন, ঠিক আছে। কেউ কিন্তু ভয় পায়েন না আবার, ঠিক আছে, কেউ কিন্তু ভয় পায়েন না। ও সরি, ওকে। দেখেন তাহলে এখানে যখন আমি কাজ করতেছি এই পোর্শনটুকুর মধ্যে, দেখেন কি হয়েছে, এই পোর্শনটুকুর মধ্যে K2Cr2O7 নিচ্ছি। এবার আপনারা যারা শর্টকাটটা জিজ্ঞেস করতেছেন আমাকে জাস্ট এতটুকু বলেন, সবার এতটুকু মনে আছে কিনা যে আমাদের এই যে Fe টা ইলেকট্রন ডোনেট করে Fe3+ হয়েছিল, আর Cr2O7 2- ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি হয়ে গেছিল, আমার 2Cr3+ হয়েছিল। তাহলে বলেন প্রথমটার জন্য ইকুইভ্যালেন্ট নাম্বার হয় 1, আর পরেরটার জন্য ইকুইভ্যালেন্ট নাম্বার জানি কত ছিল, 6। তাহলে এবার বলেন একটার জন্য ইকুইভ্যালেন্ট নাম্বার 1, একটার আগে 6, তাহলে বলেন ক্রস গুণ করব, তাহলে বসান 6, বসান 1। এবার এর সাথে কি নিছিলাম, H2SO4। বলেন এবার এখান থেকে কি কি তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে Fe2SO4 হোল 3, এখানে নিলাম ক্রোমিয়াম সালফেট। ওকে, তাহলে দেখেন এই K2 এর আগে 1 আছে, 1 বসাইলাম, 6 আছে, বলেন 6 বানাতে এখানে কত দিয়ে গুণ করতে হয়, 3 দিয়ে। আবার দেখেন এখানে এই যে অক্সিজেনটা আছে, ওর মধ্যে অক্সিজেন কয়টা, 7টা, তাহলে যতগুলো অক্সিজেন ততগুলো পানি, দেখছেন। এখন কি এটার জন্য আর বড় করে করা লাগবে, পারবেন না এমনিতেই, বলেন তো, বলেন পারবেন কিনা। ওকে, চমৎকার, ঠিক আছে, ওকে ঠিক আছে। এই হচ্ছে অবস্থা আর কি, এই শর্টকাটটাই শেখানোর আজকে মেইন উদ্দেশ্য ছিল। তো সামনের দিকে যদি একটু যাই খেয়াল করবেন, এবার এখানটার মধ্যে খেয়াল করেন, এখানটার মধ্যে অনেক কিছু আছে। ওটা তো হচ্ছে এই যে আমাদের হার্ডনেস আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আমাদের মনে হয় নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে একটু পড়াইতে গেলে। সো আমার কাছে মনে হয় নামাজের ব্রেক দেওয়া উচিত 5 মিনিট, তারপর আমরা আবার পড়বো, হ্যাঁ। এখান থেকে আর বেশি হয়তো বাকি নাই, বাট নামাজের ওয়াক্ত চলে গেলে সমস্যা, ঠিক আছে। সো এখন বাজতেছে 5টা 15। সো এখন কতক্ষণ ব্রেক দিব বলেন তো, 8 মিনিট, ওকে। ঠিক আছে ডান, তোমরা যত মিনিট বলছো তত মিনিটই, 8 মিনিট ব্রেক, ওকে, 8 মিনিট ব্রেক। সো একটু সবাই জলদি চলে আসেন, ঠিক আছে। আচ্ছা, তো আমার কথা কি শুনতে পাচ্ছো? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের ব্রেক টাইম শেষ এর দিকে চলে আসছে। তো সবাই একটু বলেন তো ভাই, এতক্ষণ যা কিছু বুঝাইছি আসলে কি সবাই বুঝতে পারতেছেন? একটু জাস্ট চ্যাট বক্সে বলেন, যা বুঝাইছি সব কি বুঝতে পারতেছেন? ওকে ঠিক আছে, তাহলে বুঝতে পারলেই হইলো, তাহলে চলবে, সমস্যা নাই। যাক, তো এখন হচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করব সেগুলো কি, সেগুলো হচ্ছে হার্ডনেস আছে, ডিও আছে, অনেক কিছু আছে। তো এগুলো নিয়ে পড়াশোনা করব, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো এবার একটু সবাই আমাকে বলেন তো, শুরুতেই আমরা সবাই হচ্ছে যখন কাজ করতে যাচ্ছি, ঠিক আছে, যখনই আমরা কাজ করতে যাচ্ছি, হ্যাঁ, যখন হচ্ছে আমরা কাজ করতে যাচ্ছি তখন আমাকে কি করতে হইতেছে, তখন এখানটার মধ্যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কি চাইতেছি, পিওর ওয়াটার চাইতেছি। সো এখন তুমি যখনই একটা ওয়াটারকে পিউরিফাই টেস্ট করতে চাচ্ছ, এটা করার অনেকগুলা ওয়ে আছে। এখন এই যে জিনিসটা আছে এটার মধ্যে আমরা হার্ডনেস এর কারণে ঝামেলা হইতে পারে, টেস্ট অন্যরকম লাগতে পারে, পিএইচ এর কারণে অন্যরকম হইতে পারে, ডিওর কারণে হইতে পারে, টিডিএস এর কারণে হইতে পারে, পিওডিসিওর এর কারণে হইতে পারে, ঠিক আছে। সো এখন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করব, ঠান্ডা মাথায় আমার কথা শুনবেন, ওকে। তো এবার একটু মনোযোগ দেন, দেখেন এখানটার মধ্যে কি হয়েছে, এখানটার মধ্যে যেটা হয়েছে যে এই প্রত্যেকটার মধ্যে কি হয়েছে, ডিজলভ অক্সিজেন নিয়ে আমরা কাজ করতেছি। এবার ব্যাপারটা হচ্ছে ডিজলভ অক্সিজেন জিনিসটা কি, ডিজলভ অক্সিজেন জিনিসটা হচ্ছে যে আপনার যে পরিমাণ অক্সিজেন আছে, ওয়াটার একটু ভালো করে বুঝবেন, যে আমার যে পরিমাণ অক্সিজেন আমার ওয়াটারের মধ্যে কি হচ্ছে, ডিজলভ অবস্থায় আছে, যে পরিমাণ অক্সিজেন ওয়াটারের মধ্যে ডিজলভ অবস্থায় আছে, তাকে আমরা কি বলি বলেন তো, তাকে আমরা বলি হচ্ছে ডিও, ওকে। আর এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ভাইয়া, এই যে ডিও যত বেশি হবে বলেন তো, ঠান্ডা মাথা থেকে বুঝেন, যত পানিতে ডিও বেশি, তার মানে ওইটার মধ্যে কি আছে, ডিজলভ অক্সিজেন ওয়াটারের মধ্যে কি আছে, বেশি আছে। এখন ডিজলভ অক্সিজেন যদি ওয়াটারের মধ্যে থাকে, তাহলে ওটা কি ওয়াটারের জন্য ভালো না খারাপ বলেন তো? অবশ্যই ভালো, তাই না? ওয়াটারের জন্য ভালো। তার মানে যত বেশি আমার কি হবে, ডিও হবে, তত এটা কি হবে, পিওর ওয়াটার হবে, ঠিক বলছে কিনা?
কি ওয়াটার হবে বলেন তো? পিওর ওয়াটার হবে, রাইট? কি ওয়াটার হবে? পিওর ওয়াটার হবে। বলেন তো সবাইকে এই পর্যন্ত আমার কথা বুঝতে পারছি কিনা? পারছি, গুড, চমৎকার। তো এই হচ্ছে আর কি অবস্থা। এই বাকিরা কোথায়? ইন্তেজার, দুর্দানা, দুজন বাদে আর কারো দেখি রেসপন্স পাচ্ছি না। সবাই কোথায়? আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন এই পোর্শনটুকুতে যখন কাজ করতেছি, এবার এখানে একটু কথা আছে, একটু বুঝায় বলি আপনাদেরকে। ব্যাপারটা হচ্ছে যখনই কাজ করবেন, এই যে ধরেন এখানে ডিও নিয়ে কাজ করতেছেন, এখানে ডিও নিয়ে যখনই কাজ করবেন, এখানটার মধ্যে মেইনলি প্রসেসটা কি হয় একটু বুঝায় বলি। এখানে আমার মেইনলি হচ্ছে একটা ওয়াটার সলিউশন থাকে বা যে কোনো ওয়াটার স্যাম্পল থাকে। এই ওয়াটার স্যাম্পলের মধ্যে আপনি যখনই কি করেন, যখনই হচ্ছে এখানটার মধ্যে কে আই বা যে কোনো একটা আয়োডাইড সলিউশন অ্যাড করছেন, তখন কি হয়েছে, তখন এখান থেকে আয়োডিনটা বের হয়ে গেছে। আর এই যে আয়োডিনটা বের হয়ে গেছে, এই আয়োডিনটা বের হয়ে যাওয়ার কারণে এটাকে আবার টাইট্রেট করতে কি লাগছে, লাগছে হচ্ছে Na2S2O3। ওকে, সো এই হচ্ছে আমার ডিও বের করার প্রসেস। ফার্স্টে আমি কি করব, ওয়াটারের মধ্যে কেআইটা যোগ করব। এই কেআইটা অক্সিজেনের সাথে কি করবে, রিঅ্যাক্ট করবে। রিঅ্যাক্ট করে কি বের করে দিবে বলেন তো? I2 বের করে দিবে। এবার যে I2টা বের করে দিব, এটার সাথে কি দিবে, সোডিয়াম থায়োসালফেট। শুনেন, এই ম্যাথ করার জন্য আপনাদের এত কিছুই মনে রাখতে হবে না, কোনো বিক্রিয়াও লিখতে হবে না। যা মনে রাখবেন ওইটুকু আমি বলে দিচ্ছি। খালি পরীক্ষার হলে জন্য এতটুকুই মনে রাখবেন, এই ম্যাথগুলো আসলে ডিও হোক, বিওডি হোক, সিওডি হোক, যেটাই হোক, আলটিমেটলি যেটাই আসবে না কেন, বেসিক কিন্তু এই ডিওই। এই ডিও বের করার সময় কি করবেন বলেন তো? খালি এতটুকু মনে রাখবেন যে 4 মোল Na2S2O3 ইজ ইকুয়ালস টু কি আসবে, 1 মোল অফ অক্সিজেন। বাস এই লাইনটা মনে রাখলেই চলবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে? ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন তো ভাই, কোনো বিক্রিয়া দেখাইতে হবে না, না কোনো বিক্রিয়া দেখাইতে হবে না। আর এইটুকু মনে রাখতে পারলে বহুত রে ভাই। ওই বিক্রিয়া যেটা মানে যে বিক্রিয়া থেকে এটা আসে, উইনক্লার্স মেথড, ওই বিক্রিয়াটা মোটামুটি হচ্ছে 4টা বা 5টা ধাপে হয়। এখন তোমার কাছে কি মনে হয় যে তুমি 4টা 5টা ধাপে কইরা আবার এটা অ্যান্সার লিখবা, এত টাইম পাবা পরীক্ষায়? কোনো দরকারই নেই, যা মনে রাখতে বলছো এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে বলো তো ভাইয়া, তোমরা অ্যান্সার দাও। 1 মোল Na2S2O3 ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে বলো তো, 1/4 মোল অক্সিজেন। তাহলে আপনারা একটু আমাকে বলেন, 1/4 মোল অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন বলেন তো? 8 গ্রাম অক্সিজেন না? ঠিক। এবার আমাকে বলেন, ডিও হোক, বিওডি হোক, সিওডি হোক, ডিও হোক, বিওডি হোক, সিওডি হোক, সবগুলোর জন্যই আমরা আলটিমেটলি অ্যান্সার কিসে বের করি, পিপিএম এ। পিপিএম মানে কি, মিলিগ্রাম পার লিটার, রাইট? তাহলে আমাকে বলেন তো, এটা কি গ্রামে রাখবো না মিলিগ্রামে নিব? সবাই বলেন, গ্রামে রাখবো না কিসে নিব, মিলিগ্রামে নিব। সো এখান থেকে লিখতেছি 8 ইন্টু কি, 8 ইন্টু 10⁻³ মিলিগ্রাম অক্সিজেন। তাহলে এবার আমাকে বলেন, কোশ্চেনে অলরেডি কি কি দেয়া আছে? কোশ্চেনে অলরেডি কিন্তু সবকিছুর মান দেয়াই আছে, সোডিয়াম থায়োসালফেট থেকে শুরু করে। খালি এই অনুযায়ী জাস্ট ঐকিক নিয়ম করে দিলে কি আমার অ্যান্সার আসবে কি আসবে না বলেন তো? আসবে। যে 1 মোলের জন্য এতটুকু হয়, তাহলে এখানে কত জন্য বের করতে বলছে? এই যে দেখো, n অফ সোডিয়াম থায়োসালফেট ইকুয়ালস টু কি আসতেছে বলেন তো? ইকুয়ালস টু আসতেছে হচ্ছে আমার SV। তাহলে S এর মান কত বলেন তো? S এর মান হচ্ছে 0.0114, V এর মান কত, 7.5/1000। ওকে, তো তুমি এই n অফ সোডিয়াম কার্বনেটের জন্য মানটা, সোডিয়াম থায়োসালফেটের জন্য মানটা বের করবা। ঠিক আছে, ঐকিক নিয়ম করে। এবার বলো ভাইয়া, এটা করে তুমি যে মানটা পাচ্ছ, এইটা করে তুমি যে মানটা পাচ্ছ, এই মানটা, এই যে তুমি যে মানটা মাত্র পাইলা, হ্যাঁ, এই যে মানটা পাইলা, এই মানটা যে তুমি পাচ্ছ, এইটা কত এমএল এর জন্য বলতো? 100 এমএল স্যাম্পলের জন্য না বলতো? ঠান্ডা মাথায় বুঝো যে আমি এটা মান পাইছি কত এমএল এর জন্য, 100 এমএল সলিউশনের জন্য, রাইট? তাহলে কতর জন্য বের করতে হবে, 1 লিটারের জন্য বের করতে হবে না? বলেন তো বুঝছি কিনা? বুঝছি কিন্তু, ঠিক আছে। সো এটা কি 100 ml এর মধ্যে আছে হচ্ছে এই উপরের মানটা, আর তাহলে 1 লিটারের জন্য কত আছে ওটা বের করলেই ম্যাথটা শেষ। এবার শুনেন, যে কারণে আমি টাইম বাঁচাচ্ছি সেটা হচ্ছে এরকম, এই ম্যাথটা ধরেন আপনাদের অ্যাডমিশন টেস্টে আসছে বা আপনাদের অবজেক্টিভে আসছে, তখন কি আপনি এত বড় করে করবেন? কোনো কারণ নেই এত বড় করে করার। যেটা বলতেছি সেটা শুনেন, এই ডিও বের করার তখন একটা শর্টকাট ওয়ে আছে। কি ওয়ে আছে দেখেন, দেখেন তো, আজীবন যে কোনো ডিও বের করতে সোডিয়াম থায়োসালফেটের জন্য কি 8 গ্রাম অক্সিজেন মানে 8 × 10⁻³ এত মিলিগ্রাম অক্সিজেনই রাখবে না? এটা আজীবনের জন্য ফিক্সড কিনা বলেন? আজীবনের জন্য ফিক্সড না? আপনারাই বলেন তো। আজীবনের জন্য ফিক্সড। তাহলে চলো আমরা শর্টকাট দেখি। এবার এই যে মানটা আছে, এই মানটা আমরা এখানে আনতেছি, এটা শর্টকাট বের করতেছি, হ্যাঁ। আর যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন ডিরেক্ট ইউজ করবা। এখানে 8 × 10³ লিখলাম। পড়ো, এখানে আছে n, n মানে কি, s × v টাই না? আর নিচে কি আসে বলতো? নিচে আসে পানির নমুনাটা। খুব ক্লিয়ারিফাই বুঝো, এই যে এস আর এই যে ভি আছে, এটা কার অ্যামাউন্ট? এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের কনসেন্ট্রেশন এন্ড ভলিউম।
ঠিক আছে, আর এক্সট্রা কার অ্যামাউন্ট, এক্সট্রা হচ্ছে ওয়াটারের অ্যামাউন্ট। ঠিক আছে, ওয়াটারের অ্যামাউন্ট অবশ্যই কিসে রাখতে হবে বলেন তো, এখানে এমএল এ। তাহলে বলেন সবাইকে এই পর্যন্ত আমার কথা বুঝতে পারতেছি? সো শর্টকাট আসলে কেমনে করবেন এটাও বলে দিছি, লং কাট আসলে কেমনে করবেন এটাও বলে দিছি। বলেন পারবেন কি পারবেন না? বলেন পারবেন কি পারবেন না? ওকে, নাইস, চমৎকার। তাহলে চরণ এ পর্যন্ত হয়ে গেছে, এবার সামনের দিকে যাব। এবার এই পার্টটুকুর পরে দেখেন এবার আছে বিওডি। এবার আমাকে একটু বলেন তো ভাই, বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড নিয়ে আমরা কাজ করতেছি। এবার বলবেন তো ভাই, একটা ওয়াটার সলিউশনটার মধ্যে, একটা ওয়াটার সলিউশন আছে, এটার মধ্যে যদি আমি বাইরে থেকে ধরেন ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলা দিছি, ঠিক আছে, যে কোনো একটা কি দিছি, যে কোনো একটা আমরা দিছি হচ্ছে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া বা এরকম টাইপের যে কোনো একটা দিছি। আচ্ছা, এবার যখনই তুমি দিছো, আচ্ছা ব্যাকটেরিয়া বা কিছু একটা দিছি, এবার বলো ভাইয়া, যখনই তুমি এই জিনিসগুলো দিছো তখন ও কি কিছু পরিমাণ অক্সিজেন ওয়াটার সলিউশনে কমায় ফেলবে না? কমায় ফেলবে কি ফেলবে না বলেন তো? ডিক্রিজ করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। তাহলে যদি ডিক্রিজ পরে, একটু বুঝো আমার কথা, এই যে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়ার কারণে যে কি হইলো, অক্সিজেনটা ওয়াটারে কমে গেছে, ওয়াটারে কমে গেছে, এই অক্সিজেনটার কি ডিমান্ড ক্রিয়েট হবে না? যে কোনো কিছু যখন কমে যাবে তখনই তো তার ডিমান্ড ক্রিয়েট হবে, তাই না? বলতো, ঠিক আছে, দেখবা মানুষ মরে যাওয়ার পরে ওর খুব ডিমান্ড বাড়ে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, অক্সিজেনের ডিমান্ড গেছে বাইরে। ঠিক আছে, তাহলে এখন পানির মধ্যে তখন অক্সিজেনের ডিমান্ড ক্রিয়েট হবে, এবং এই ডিমান্ডটাকে আমরা কি বলি বলতো, বিওডি বলি, রাইট? তাহলে এবার তোমরা আমাকে বলো তো ভাই, বিওডি যত বেশি থাকবে তার মানে কি, অক্সিজেনের ডিমান্ড কি হয়েছে পানিতে, বেশি আছে। অক্সিজেন ডিমান্ড কেন বেশি হয়েছে? কজ অক্সিজেন ডিক্রিজ খাইছে বেশি। এখন অক্সিজেন ডিক্রিজ বেশি হওয়া মানে কি, কখন ডিক্রিজ খাইছে? অক্সিজেন ডিক্রিজ বেশি হয় কখন বলেন? কখন হয়? যখন পানিতে ব্যাকটেরিয়া বেশি, রাইট? আর ব্যাকটেরিয়া বেশি মানে কি, ওটা কি ভালো নাকি পলিউটেড বলেন? পিওর না পলিউটেড এটা বলেন? পলিউটেড। সবার কাছে কি তাহলে কথাবার্তা ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা আছে? ওকে, ক্লিয়ার। তাহলে এবার দেখেন, এবার হচ্ছে এই পোর্শনটুকুতে কাজ করতেছে, এবার সিওডি তো সেম কেস। তাহলে বলেন সিওডি এর জন্য শুধুমাত্র কি লাগবে বলেন তো? সিওডি এর সময় আমার যে কোনো কেমিক্যাল কম্পাউন্ড হইলেই চলবে, সেটা অর্গানিকও হইতে পারে, সেটা কি হইতে পারে, সেটা ইনঅর্গানিক হইলেও চলবে, কোনো সমস্যা না। আগেরটার মধ্যে কিন্তু অর্গানিক নেওয়া লাগছিল, এটা কিন্তু অর্গানিক ইনঅর্গানিক একটা হইলেই চললো, তাই না? এবার বলো তোমরা, আরেকবার বলো, বিওডি আর সিওডি একটা কাজ করে শুধুমাত্র কি নিয়ে, শুধুমাত্র অর্গানিক পলিউশন নিয়ে, আর একটা কাজ করে কি নিয়ে, অর্গানিক প্লাস ইনঅর্গানিক পলিউশন নিয়ে। তাহলে বলো একটা সার্টেন, যদি তুমি একটা ফিক্সড ওয়াটার সলিউশন নাও এবং ওইটার জন্য একবার বিওডি করো, আরেকবার ওইটার জন্য সিওডি করো, তাহলে বলো কোনটার মান বেশি আসবে, বিওডি না সিওডি? বিওডি না সিওডি? অবশ্যই তখন সিওডি বেশি আসবে, তাই না? তার মানে অবশ্যই কি হবে, সিওডি এর মানটা বিওডির চেয়ে অলওয়েজ কি হয়, বড় হয়। সবার কাছে কি কথা ক্লিয়ার? ওকে, নাইস। বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলো না প্লিজ। ওকে, জোস। তাহলে চলো সামনের দিকে যাই, খেয়াল করবা। এবার দেখেন এই পোর্শনে কাজ করতেছে, এই যে কোনটা গ্রেটার, আগের পেজে বলে আসছি কোনটা গ্রেটার বলেন, সিওডি ইজ গ্রেটার দেন কি, বিওডি, রাইট? কজ সিওডি কি করে, দুইটা নিয়ে কাজ করে। আর বিওডি অথবা সিওডি, এই যে কোনো দুইটার মধ্যে একটা যদি বাড়ে তাহলে পলিউশন বেশি না কম বলেন? পলিউশন কিন্তু বাড়ে। অপরদিকে ডিও যদি বাড়ে তাহলে অবশ্যই কি বলেন তো, ওয়াটারটা পিওর হয়, তার মানে কি পলিউশনটা কমে। বলো ঠিক বলছি কিনা? রাইট, এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, সামনের দিকে যাবো এবার আমরা। এবার এই পোর্শনটুকুর মধ্যে এবার দেখো, একটু শুরুতে একটা শর্টকাট দেখে আসছিলাম, মনে আছে? সেটা কি ছিল, 10 কিউব ইনটু এসভি ডিভাইড বাই কি, এক্স। ঠিক বলছিলাম না? 8 ইনটু 10 কিউব ইনটু কত, এসভি বাই এক্স। এটা জানি কার জন্য ছিল বলেন তো? এটা ছিল কার জন্য? এই সোডিয়াম থায়োসালফেট, ভালো করে মনোযোগ দিয়ে, এটা কিন্তু ছিল দুইজনের জন্য। এবার তাহলে আমাকে বলেন, আপনি যখন বিওডি করতেছেন, একটা ডিমান্ড ক্রিয়েট করার আগের অবস্থা, একটা মানে ব্যাকটেরিয়া অ্যাড করার পরের অবস্থা, বুঝছেন আমার কথা? একটা কি একদম শুরুতে প্রাইমারি স্টেজের অবস্থা, আর একটা হচ্ছে কি হয়েছে, ব্যাকটেরিয়া অ্যাড করে রেখে দেওয়ার 5 দিন পরের অবস্থা। তাহলে আমাকে বলো, এই দুইটা ডিওর বিয়োগফল থেকেই তো আমরা বিওডি পাই, রাইট? তাহলে এবার তুমি আমাকে বলো একবার, তাহলে আমি দুইটা মানে বসাবো এবার, 10 কিউব ডিভাইড বাই কত, এক্স ইন্টু কত, এস আই ভি আই, মাইনাস 8 ইন্টু 10 কিউব এক্স ইন্টু কত, এস এস এফ ভিএফ। ঠিক আছে, এই এস এফ ভিএফ মানে কি, এই আই মানে হচ্ছে ইনিশিয়াল, আই মানে হচ্ছে ইনিশিয়াল, আর এফ মানে কি, এফ মানে হচ্ছে আমার ফাইনাল।
রাইট। সো এবার বলো তো ভাইয়া এখান থেকে যদি কমন নেওয়া যায় না বলো তো, দুইটা পোর্শন কি নেওয়া যায়, কমন নেওয়া যায়। কেন এক্স কে সেম রাখছে বলো তো, কজ এক্স দ্বারা কি বোঝায়, ওয়াটার যেটা ছিল সে ওয়াটারের সলিউশন বোঝায়, তাই না, ওয়াটারের অ্যামাউন্টটা বোঝায় কোন একটে, এমএল ইউনিটে। তাহলে বলো তোমরা এখান থেকে যদি 8 ইন্টু 10 কিউব বাই এক্স কমন নিয়ে নিই, বাকি থাকে কি কি, এস আই ভিআই মাইনাস কি এস এফ ভিএফ। বলো কারো কি বুঝতে অসুবিধা আছে কিনা, কারো কি বুঝতে অসুবিধা আছে কিনা বলো তো। ওকে, আহনাফ বুঝতে পারছো মোটামুটি হচ্ছে, বুঝতে পারছো হচ্ছে, ইন্তেজার তো সবসময় বুঝতে পারছো, দুর্দানা বুঝতে পারছো, মাইশা গুড, চমৎকার, সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই পর্যন্ত ক্লিয়ার তাইলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখেন সামনের দিকে আগাবো, ওকে। তাহলে এবার দেখেন তো ভাইয়া, এই মাত্র আমি যা যা কিছু করলাম ওইটাই হচ্ছে পরের পেজে অ্যাপ্লাই করব। তাহলে বলেন যারা আগের পেজে বুঝেন না, আমি আবারও বলতেছি, বিওডি ইজ ইকুয়ালস টু কি নিলাম, এখানে নিলাম হচ্ছে 8 ইন্টু 10 কিউব, 8 ইন্টু 10 কিউব ডিভাইড বাই এক্স ইন্টু কি বলেন তো, এস আই ভি আই মাইনাস কি এস এফ ভি এফ। এবার যারা আগের পেজে বুঝেন না এবার বুঝেন, ঠিক আছে। এবার কি হয়েছে দেখেন, আমি কত এমএল ওয়াটার উপর টাইট্রেশন করতেছি সেটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। আমি কত এমএল ওয়াটার উপর টাইট্রেশন করছি সেটা হচ্ছে ফ্যাক্ট। তার মানে এখানে অ্যাকচুয়ালি কত এমএল নিয়ে কাজ করছো, 50 এমএল, তাহলে এক্স এর মান কিন্তু 50 এমএল। আবার দেখেন তো ভাইয়া এখানে এস ইনিশিয়াল এর মান কত, এই দেখেন এস দেওয়া আছে, এস ইনিশিয়াল এর মানটা হচ্ছে 0.011 এত এম, আর ভিআই এর মান কত 8 এমএল। আবার বলেন তো ভাইয়া এই 50 দিয়ে করা আছে, সবকিছু দিয়ে করা আছে, তাহলে বলেন এস এফ এর মানটা কত আসবে, এস এফ এর মানটা আসবে হচ্ছে, দেখেন কোশ্চেনের সেকেন্ড কেসের জন্য কোনো কিছু দেয়া নাই, সিমিলার এক্সপেরিমেন্ট করা হয়েছে, তার মানে এখানে ধরে নেওয়া হয়েছে যে এস এফ টা কার সমান আছে, এস আই এর সমান আছে, রাইট। তাহলে এখানে ভিএফ এর মানটা কত, ভিএফ এর মানটা হচ্ছে 3.4 এমএল, এই যে লেখা আছে। তাহলে বলেন এই প্রত্যেকটা বসাই দিলে আমি এখানে মানটা বের করতে পারবো কি পারবো না, আপনারা বলেন, পারবো, ঠিক আছে। আর যখনই হচ্ছে রিটেনে যদি ইন কেস কখনো আসে, তাহলে বলেন কি হইতে বলছিলাম, 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুয়ালস টু কি 8 ইন্টু 10 কিউব এত মিলিগ্রাম অক্সিজেন, ঠিক আছে। এইটার জন্য করবেন একবার ডিও ইনিশিয়ালের ডেটা ইউজ করে এখানে বিওডি বের করবেন, ঠিক আছে, ডিও ইনিশিয়াল বের করবেন। আবার সেকেন্ড কেসের জন্য আবারও করে আরেকবার ডিও বের করবেন, লাস্টে বিয়োগ করে দেখাবেন। তার মানে যদি রিটেনে আসে তাহলে একটু কষ্ট করে 3টে স্টেপ দেখাইতে হবে, আর যদি অবজেক্টিভে আসে তাহলে ডিরেক্ট শর্টকাট, কোনো কথা হবে না। বলো সবাই বুঝছো কিনা, দুইটার জন্য একই অ্যান্সার বাবা। আমি স্টেপগুলো আবার বলতেছি, মনে করে শুনো। ফার্স্টে ওই যে ডিওর যে ম্যাথটা করে দিছি তাই না, যে 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুয়ালস টু কি 8 ইনটু 10 কিউব এত মিলিগ্রাম অক্সিজেন। আবার এভাবে করে ওই পানির মানটা নিয়ে তুমি কাজ করলা, কাজ করে তুমি কি বের করলা, প্রথম কেসের জন্য অক্সিজেন বের করলা, ওটা ডিও ইনিশিয়াল। আবার সেকেন্ড কেসের জন্য ওইটাই আরেকবার করবা, তার মানে ডিওর ম্যাথ অ্যাকচুয়ালি কয়বার, বলো তোমরা বলো, বিওডি মানে ডিওর ম্যাথ কয়বার, বলো বিওডি মানে কি ডিওর ম্যাথ কয়বার, দুইবার, রাইট, আর কিন্তু কিছু না। বলো কারো কি পর্যন্ত যা যা কিছু বুঝাইছি বুঝতে অসুবিধা আছে। আচ্ছা, তাহলে এবার সবাই সবকিছু বুঝে থাকলে চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলো যে ভাইয়া সবকিছু বুঝছি। আর আসলেই হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকে হইতেছে আমার কারণে তোমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে, ঠিক আছে। খুবই সিনসিয়ারলি হচ্ছে আমি অ্যাপোলোজাইজ করতেছি, ঠিক আছে। তো হচ্ছে বাট বুঝই তো একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য যাওয়া লাগছে। আর হচ্ছে একটু কষ্ট করে যে যতটুকু না বুঝছো বা যাই হয়েছে, একটু চেষ্টা করবা যে সবাই একটু সুন্দর করে একটু ভালো মতো জিনিসপাতি, আবার একটু ভিডিও রেকর্ডিংটা দেখার, যেন একটু ভালোভাবে বুঝতে পারো, কজ আমি সবকিছুই কিন্তু আলটিমেটলি দেখাইছি, মানে তাড়াহুড়া বা বাদ কিন্তু কিছু দেই নাই। হয়তো ক্লাস দিতে শুরু করছি, বাট আলটিমেটলি সবই পড়ানো হয়েছে তোমাদের, ঠিক আছে। আর হইতেছে কি বলবো, আর সরি বলে আসলে লাভ নেই। তো হচ্ছে এই আর কি।